ভিনসেন্ট ভ্যান গগের জন্ম ৩০শে মার্চ ১৮৫৩ সালে। তারই জীবনী নিয়ে আরভিং স্টোনের লেখা উপন্যাস লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ আপনারা শুনছেন গল্পের ক্যারাভ্যান চ্যানেলে। অনুবাদ করেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়। আজ জীবন পিয়াসা উপন্যাসের ১০ম পর্ব। পরদিন দুপুরবেলা ট্যাঙ্গি ভিনসেন্টের কাছে এলো, বললে, নরভিন্সের ছবির প্রদর্শনীর ব্যবস্থা ঠিক হয়েছে, তবে কথা আছে, ডিনারটাও ওখানে খেতে হবে এই শর্তে। রাজি তো? আপত্তি কি? তোমাকে নিয়ে সকলকে বলা হলো, সকলেই রাজি। তাহলে ঠিক 4টে নাগাদ আমার দোকানে আসবে, একসঙ্গে সবাই যাব। 4:30-র মধ্যে ছবিগুলো টাঙিয়ে ফেলতে হবে। বিকেলবেলা পৌঁছে দেখে ট্যাঙ্গি এরই মধ্যে একটা হাতগাড়ি ছবি বোঝাই করে ফেলেছে। দলে সবাই তৈরি। পিয়ের হাঁকল, রেডি, এবার চলো সবাই। ভিনসেন্ট বললে, গাড়িটা আমি ঠেলবো ট্যাঙ্গি? না না, এ কাজ আমার, আমি যে ম্যানেজার। ছবি ভর্তি গাড়ি ঠেলে চলল ট্যাঙ্গি, পিছনে শিল্পীর দল। প্রথমে পাশাপাশি গগা আর লোত্রেক, একজন যেমন লম্বা আরেকজন তেমনি বেঁটে। তারপর সিউরাত আর রুশো, সবার পিছনে সেজান আর ভিনসেন্ট। বেশ কিছুটা চড়াই রাস্তা উঠবার পর গগা বললে, ওহে ট্যাঙ্গি, এবার আমি একটু ঠেলি। গাড়ি ভর্তি সব অমর প্রতিভার নিদর্শন, হাত লাগিয়ে আমিও একটু জন্ম সার্থক করি। খবরদার, ট্যাঙ্গি চেঁচিয়ে উঠল, ছুঁয়ো না বলছি। বিপ্লবের নিশান নিয়ে আমি চলেছি, প্রথম গুলিটা আমার বুকে এসেই বিধুক। কৌতুককর শোভাযাত্রা। হাত গাড়িতে আর্টের পাঁজা, পিছনে পদাতিক শিল্পীর দল। হাসে হাসুক পথের লোক, লজ্জা কি তাতে? সংকোচে সংকুচিত হবার পাত্রই নয় কেউ। চলেছে হই হই করতে করতে। চিৎকার করে বললে রুশো, ওহে ভিনসেন্ট, আজ কি পেয়েছি জানো? আবার একখানা চিঠি, সেই মহিলাটির কাছ থেকে, খামে ভুরভুরে গন্ধ। দৌড়ে ভিনসেন্টের পাশে গিয়ে তার নাকের কাছে খামটা ধরল। উত্তেজনায় থর থর মুখখানা। রুশো আবার ফিরে গেল শিউরাতের পাশে। লোত্রেক ভিনসেন্টকে কাছে ডাকলো, কানে কানে বললে, রুশোর প্রেমিকাটি কে জানো? না, কি করে জানবো? খুক খুক করে হাসল লোত্রেক, বললে, গগা, গগাই ওকে প্রেমের স্বাদ জোগাচ্ছে। বেচারি আজ পর্যন্ত কোনো মেয়ে জোটাতে পারেনি, বুক জোড়া তৃষ্ণা নিয়ে সারা জীবন ঘুরছে। গগা এখন ওর নামে কয়েকটা চিঠিপত্র ছাড়বে, তারপর অভিসারের দিনও আসবে। মেয়ে মানুষ সেজে রুশোকে নিয়ে তুলবে ওপাড়ার একটা খালি ঘরে, ফুটোওয়ালা জানলা, ফুটো দিয়ে আমরা দেখব রুশো ভাইয়া কেমন প্রথম প্রেমের পাঠ নেয়। কি কাণ্ড! ছি ছি গগা, তুমি একটা মস্ত শয়তান। আরে চড়ছ কেন? আসলে ঠাট্টা, ঠাট্টার আবার দোষ আছে নাকি? শেষ পর্যন্ত শোভাযাত্রা পৌঁছল নরভিন্স রেস্তোরাঁর সামনে। সরু গলিতে ছোট্ট ভোজনাগারটি, এক পাশে একটা মদের দোকান। নীল রঙের দেওয়াল, ঘর জুড়ে গোটাকুড়ি টেবিল, তাতে লাল সাদা চেককাটা কাপড়ের টেবিল ক্লথ। এক কোণে মালিকের বসার জন্য উঁচু ঘেরা একটা জায়গা। কোনখানে কার কোন ছবিটা টাঙানো হবে তাই নিয়ে তুমুল তর্ক শুরু হলো। পিয়ের ট্যাঙ্গের মাথা খারাপ হবার জোগাড়। রেস্তোরাঁর মালিক চোটেই আগুন। ডিনারের সময় ঘনিয়ে এসেছে, একটু পরেই খরিদ্দাররা আসতে শুরু করবে। পিয়ের ট্যাঙ্গি ভিনসেন্টের কাছে এলো, বললে, এই নাও 2টো ফ্র্যাঙ্ক, আর কিছু পয়সা নিয়ে এদের সব ওই মদের দোকানে টেনে নিয়ে যাও। 15 মিনিট হাতে পেলে আমি সব ছবি টাঙিয়ে ফেলবো। বুদ্ধিটা কাজে লাগলো। মদের দোকানে গলা ভিজিয়ে যখন সবাই রেস্তোরাঁয় ফিরে এলো, তার মধ্যে সব ছবি দেওয়ালে উঠে গেছে। আর ঝগড়ার উপায় নেই। সবাই দরজার সামনে একটা বড় টেবিল জুড়ে বসলো।
পিয়ের ট্যাঙ্কি দেওয়ালে দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েছে, এসব ছবি জলের দামে বিক্রি হবে, মালিকের সঙ্গে কথা বলুন। 5:30 বেজেছে। ডিনার আরম্ভ হতে আর আধ ঘন্টা দেরি। স্কুলের মেয়ের মতো মনে মনে অস্থির সকলে। কখন দরজা ঠেলে প্রথম খরিদ্দারটি আসবে? রেস্তোরাঁর ছবি ভর্তি নতুন চেহারা দেখে হাঁ হয়ে যাবে না? শিউরাতের কানে কানে গগা চুপি চুপি বললে, ভিনসেন্টের অবস্থাটা দেখো, এই বুঝি প্রথম স্টেজে নামছে। লোত্রেক বললে, একটা পুরো ডিনার বাজি রাখছি গগা, তোমার ছবির আগে আমার ছবি বিক্রি হবে। আচ্ছা, আমিও রাখলাম। সেজান বললে, ভারী তো শিল্পী। কার গলা? সেজান নাকি? তা তোমার সঙ্গে একটা কেন? 3 ডিনার বাজি রাখতে রাজি আছি। তোমার 1, আমার 3। লাল হয়ে উঠল সেজান। হাসলো আর সবাই। ভিনসেন্ট বললে, একটা কথা সবাই মনে রেখো, বিক্রির ভারটা ট্যাঙ্গির ওপর, নিজেরা যেন কেউ দরাদরি করতে চেও না। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু আসছে না কেন কেউ? কটা বাজে? ঘড়ির কাঁটা চলল 6টার দিকে। আর কোলাহল নেই। সব্বাইকার নিশ্চল চোখ ঘড়ির কাঁটারই মতো দরজার দিকে। অস্ফুট স্বরে শিউরাত বললে, প্যারিসের সমস্ত সমালোচকদের সামনে ছবি মেলে ধরতেও আমার এমন ধারা লাগেনি। চুপ চুপ, ফিসফিসিয়ে উঠল রুশো। ওই দেখো, রাস্তা পার হচ্ছে একটা লোক, ঢুকবে বোধ হয়। ঢুকল না, চলে গেল পাশ কাটিয়ে। রেস্তোরাঁর ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজল। শেষ ঢংটার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ঢুকল একজন শ্রমিক। নোংরা পোশাক, মুখের ও দেহের প্রতিটি রেখায় দিনান্তের ক্লান্তির সুস্পষ্ট পরিচয়। ভিনসেন্ট চাপা গলায় ঘোষণা করল, এইবার। লোকটি সোজা গিয়ে বসলো কোণের একটা টেবিলে। মাথার টুপিটা ছুঁড়ে রাখলো একটা চেয়ারের ওপর। ঝোল রুটি এলো, মাথা নিচু করে চিবোতে লাগলো। একবার মুখ তুলে দেওয়ালের দিকে তাকালো না পর্যন্ত। ভিনসেন্ট মনে মনে বললে, আশ্চর্য। এবার ঢুকলো আর 2জন শ্রমিক একসঙ্গে। টেবিলে মুখোমুখি বসে আর কোনো দিকে না তাকিয়ে দিনের কোনো একটা ব্যাপার নিয়ে তারা তুমুল বচসা শুরু করলো। ক্রমে ঘর ভর্তি হতে লাগলো। মেয়ে পুরুষ 2 আসতে লাগলো। অধিকাংশই পুরনো খরিদ্দার, টেবিলগুলো পর্যন্ত চেনা। ক্লান্ত শরীরে টেবিলে বসে। টেবিলের উপর খানা আসা মাত্র ঝাঁপিয়ে পড়ে, এক মনে চিবোই। খাওয়া শেষ হলে পাইপ ধরিয়ে সন্ধ্যাবেলাকার কাগজে মুখ ঢাকা দেয়। চোখ তুলে ওপরের দিকে তাকাবার সময় কোথায়? 7টা নাগাদ ওয়েটার এসে জিজ্ঞাসা করল, আপনাদের এখন দেব কি? উত্তর দিল না কেউ। একটু পরে একজোড়া স্ত্রী পুরুষ একসঙ্গে ঢুকল। কোণের আলনায় টুপিটা রাখার সময় পুরুষটির চোখে পড়ল জঙ্গল থেকে উঁকি মারা বাঘের একটা মুখ। রুশোর সেই ছবিখানা। স্ত্রীলোকটিকে সে দেখালো। শিল্পীদের টেবিলে তখন তটস্থ অবস্থা। রুশো তো উঠে দাঁড়ায় আর কি। মেয়েটি নিচু গলায় কি যেন বলতেই 2জনে হাসল। ব্যাস, এই পর্যন্ত। তারপর মুখোমুখি টেবিলে বসে মাথা নিচু করে 2জনে খেতে শুরু করলো গোগ্রাসে। 7:45টার সময় দ্বিতীয়বার আর জিজ্ঞাসা না করে ওয়েটার সুপের পাত্র বসিয়ে গেল শিল্পীদের সামনে সামনে। স্পর্শ করল না কেউ। যখন ঠান্ডা জল হয়ে গেল তখন ওয়েটার আবার পাত্রগুলো সরিয়ে নিয়ে গেল। এবার এলো মাংসের কোরমা। একমাত্র রুশো ছাড়া কারো মুখে রুচল না এমনি সুখাদ্য। সকলেই, এমনকি শিউরাত পর্যন্ত বসে বসে মদ টানল চুমুকের পর চুমুক। তাও বিস্বাদ। চারিদিকে খাবার আর মেহনতি মানুষের ঘামের গন্ধ। একে একে খরিদ্দাররা দাম মিটিয়ে বিদায় নিতে লাগলো। শেষ পর্যন্ত ওয়েটার বললে, মাফ করবেন, কিন্তু 8:30 বেজে গেছে, এবার বন্ধ করতে হবে। টাঙ্গি দেওয়াল থেকে ছবিগুলো একে একে নামিয়ে বাইরে ঠেলা গাড়িতে ভর্তি করলো। তারপর গাড়িটা ঠেলে নিয়ে চলল ফিরতি রাস্তায়। মোড়ে মোড়ে তখন আসন্ন বিষণ্ণ অন্ধকার।
গুলিব কোম্পানির পুরনো আদর্শবাদ আর নেই। কাকা ভিনসেন্ট ভ্যান গকের দিন গত। এখনকার লক্ষ্য শুধু বিক্রির দিকে। বাজে ছবি বেচো আর বেশি লাভ করো। ছবি যেন আর ছবি নয়, জুতোর দোকানের বা মাছের বাজারের মাল। থিওর এটা লাগে সবচেয়ে বেশি। ভিনসেন্ট বলে, থিও, নতুন মনিবদের আর কত তোষণ করবে? ছেড়ে দাও না তোমার চাকরি। ক্লান্ত গলায় থিও উত্তর দেয়, সব ছবির ব্যবসাদারি সমান আজকাল। এতদিন আছি, কোথায় যাব এদের ছেড়ে? চুলোয় যাবে। দিনের পর দিন ওদের এখানে তুমি শুকিয়ে উঠছ। ছাড়তেই হবে তোমাকে এই সর্বনেশের চাকরি। আমার কথা ভেবো না, আমি ঠিক ভেসে থাকবো দেখো। আচ্ছা থিও, সারা প্যারিসে তরুণ ছবিওয়ালাদের মধ্যে সবচেয়ে তোমার নাম। নিজে একটা দোকান করে না কেন তুমি? না, আবার গোড়া থেকে সেই আলোচনা করতে হবে তোমার সঙ্গে। না, শোনো থিও, চমৎকার একটা আইডিয়া আমার মাথায় এসেছে। এসো আমরা সবাই মিলে একটা কমিউনিস্ট আর্টের দোকান খুলি। আমাদের সব ছবি আমরা তোমাকে দেব, তুমি দোকান চালাবে, আর যা লাভ হবে সকলের সমান ভাগে ভাগাভাগি করে নেব। প্যারিসে একটা দোকান খোলার মূলধন শিল্পীরাই জোগাড় করে দেবে, আর গ্রামের সস্তায় সবাই এক জায়গায় বসবাস করবে। কত কম খরচে থাকা যাবে ভাবো তো। আর এমনি একটা দোকান খুললে নতুন নতুন ছবি বিলাসীদের খদ্দের করা যাবে। ভিনসেন্ট, ভয়ঙ্কর মাথা ধরেছে আমার, শুতে চললাম এখন। ঘুমোতে চাও তো? রবিবার আছে। আজ আমার কথা মন দিয়ে শোনো। কি, জামা কাপড় ছাড়বে? আচ্ছা তা ছাড়ো, কিন্তু কানটা আমার দিকে রেখো। গুলিপের চাকরিতে তোমার প্রাণ ওষ্ঠাগত। এদিকে প্যারিসের এতগুলো তরুণ শিল্পী তোমার হাতের মুঠোয়, তবুও এই সুযোগ তুমি নেবে না? পরদিন সন্ধেবেলা লোত্রেক আর পিয়ের ট্যাঙ্গিকে নিয়ে ভিনসেন্ট বাড়ি ঢুকল। থিও আশা করেছিল ভিনসেন্ট হয়তো রাত করেই ফিরবে। সে আশায় পড়ল জলাঞ্জলি। পিয়ের ট্যাঙ্গির ছোট ছোট চোখ দুটো উৎসাহে পিটপিট করছে। থিওর হাত চেপে ধরে সে বলে উঠল, মসিয়ে ভ্যান গগ, অপূর্ব আইডিয়া। এমনটি আর হয় না। কি মহৎ, কি বিরাট! করতেই হবে আপনাকে। আমি দোকান ভুলে গিয়ে আপনার সঙ্গে থাকবো। রং গুলবো, ক্যানভাস ইস্ত্রি করব, ছবি বাঁধাই করব আমি। শুধু দুবেলা দুটি খাবার আর থাকবার আশ্রয়টুকু দেবেন, আমার আর সত্যি কিছু চাইনি। দীর্ঘশ্বাস ফেলে হাতের বইটা নামিয়ে রাখলো থিও। বললে, আইডিয়া তো ভালো, কিন্তু টাকা কোথায় পাবো? দোকান খোলা, বাড়ি ভাড়া নেওয়া, খোরাক জোগাড় করা, এসব হবে কোত্থেকে? চেঁচিয়ে উঠল ট্যাঙ্গি। এই তো আমি আছি, ধরুন হাত পেতে। 220 ফ্র্যাঙ্ক। এতদিন যা কিচ্ছু জমিয়েছি সব এই দিয়ে শুরু করুন। থিও বললে, লোত্রেক, তুমি তো বেশ বিচক্ষণ লোক একজন। বলো তো, এমনি পাগলামির কোনো মানে হয়? পাগলামি কেন? আমার তো পরিকল্পনাটা খুব ভালোই লেগেছে। পুরনো সংস্কারের বিরুদ্ধে লড়াই না করে এখন তো আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি। কিন্তু একবার যদি আমরা সংঘবদ্ধ হতে পারি। বেশ তো, তোমার তো অনেক পয়সা, আরম্ভের খরচটা তুমিই দাও। তাহলে কি করে হবে? পরিকল্পনার মূল মন্ত্র তো সাম্য। আমি দেব, তবে ওই ট্যাঙ্গি যা দিয়েছে তাই, 220 ফ্র্যাঙ্ক। পরিকল্পনা না হাতি। ব্যবসার বাজারের কিছুটা ধারণা যদি তোমাদের থাকতো। আবার থিওর দুহাত চেপে ধরল ট্যাঙ্গি। মসিয়ে ভ্যান গগ, অনুরোধ করছি আপনাকে, এমন আইডিয়াটাকে পাগলামি বলে উড়িয়ে দেবেন না। এটা আপনাকে সফল করে তুলতে হবেই হবে। ভিনসেন্ট বললে, আর তোমার পালাবার রাস্তা নেই থিও। বাধা পড়েছ একদম আষ্টে পৃষ্ঠে। আমরা সবাই মিলে যতটা সম্ভব টাকা তুলে তোমার হাতে দিচ্ছি। তোমাকে কর্তা বানাচ্ছি আমাদের। গুলিপের কথা ভুলে যাও, ওখানকার কাজ তোমার খতম। এখন থেকে তুমি আমাদের কমিউনিস্ট আর্ট কলোনির ম্যানেজার। ঘরমাক্ত কপালটায় থিও একবার হাত বুলিয়ে নিল, ভালো করে রোগড়ে নিল চোখ দুটো। বললে, কলোনি না চিড়িয়াখানা,
মানুষ চোখে দেখতে পাচ্ছি, তোমাদের মতো বুনো জানোয়ারই তো চড়িয়ে বেড়াচ্ছি আমি দিনের পর দিন। পরদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে থিও দেখে মস্ত মিটিং বসেছে, শিল্পীদের ভিড়, তামাকের ধোঁয়ায় ঘর অন্ধকার, হট্টগোলে প্রায় চির ধরে ঘরের দেওয়ালে। হালকা একটা টেবিলের উপর চড়ে বসেছে ভিনসেন্ট, সেই এই সভার মূল গায়েন। ঢুকতেই সে শুনল ভিনসেন্টের চিৎকার, না না, মাইনে আবার কি? টাকা ছবি না কেউ অন্তত 1 বছর, থিও শুধু ছবি বেচবে, আমরা পাবো আহার, আশ্রয় আর ছবি আঁকার জিনিসপত্র। শিবরাত হাঁকলে, আর যাদের ছবি বিক্রি হবে না কোনো কালে, কতদিন আমরা তাদের বুঝবো? যতদিন তারা আমাদের সঙ্গে থাকতে চায়, একসঙ্গে কাজ করতে চায়। গগা বললে, চমৎকার, সত্যিকারের চিড়িয়াখানা। সারা ইউরোপের যত অ্যামেচারের দল সব দোরগোড়ায় ভিড় করে আসবে তাহলে। এমন তোফা আর আমার নিখরচে মিলবে কোথায়? থিওর ওপর প্রথম চোখ পড়ল পিয়ের ট্যাঙ্গির। চিৎকার করে উঠল সে, এই তো মসিয়ে ভ্যান গগ এসে গেছেন। জয় আমাদের ম্যানেজারের জয়, জয় ম্যানেজারের জয়, জয় বন্ধুপ্রবর থিও ভ্যান গগের জয়। প্রত্যেকের অত্যন্ত উত্তেজিত অবস্থা, প্রত্যেকেরই কিছু না কিছু বলবার আছে। রুশোর প্রশ্ন, কলোনিতে গিয়ে সেখানে সে বেহালা বাজানো শেখাতে পারবে কিনা, কেননা সেটা তার উপরি আয়ের পথ। আকোয়েতিন বললে, তাড়াতাড়ি চলো, কেননা তার 3 মাসের বাকি ভাড়া পড়ে আছে। সেজানের মত, কারো যদি অতিরিক্ত নিজস্ব টাকা থাকে, সে টাকা খরচ করবার অধিকারও থাকবে। ভিনসেন্ট বললে, না, এ হলে সাম্যবাদের মৃত্যু, সবাইকার ভাগ সমান, আলাদা কিছু কারোর থাকবে না। লোত্তেক জানতে চাই, কলোনিতে থাকতে হলে ইচ্ছে মতো মেয়ে মানুষ আমদানি করা চলবে কিনা, সেখানেও সাম্যবাদ কিনা? গগা বললে, প্রত্যেকের অন্তত মাসে 2 করে ছবি আঁকা চাই চাই। শিবরাত বললে, মাপ করো তাহলে আমাকে, আমার একটা ছবি শেষ করতে 1 বছর লাগে। পিয়ের ট্যাঙ্কি নতুন একটা প্রশ্ন তুলল, আচ্ছা, রং আর ক্যানভাসও কি প্রত্যেকে হপ্তায় হপ্তায় সমান ভাগে পাবে? ভিনসেন্ট বললে, তা কেন? সত্যিকারের যার যতটা আঁকার জিনিসপত্র দরকার ঠিক ততটাই পাবে, খাবারের মতো আর কি। বেশ, কিন্তু বাড়তি টাকাটা কি হবে? মানে ছবি বিক্রি শুরু হবার পর টাকা তো আসবে, লাভ তো হবে, লাভটা কে পাবে? কেউ না। যেই হাতে কিছু টাকা জমবে অমনি একটা বাড়ি নেব বিট্রানিতে, আরো কিছু জমলে প্রভিন্সে, এমনি করে আমাদের কেন্দ্রের সংখ্যা ক্রমশ বেড়েই চলবে। ঘুরে ঘুরে বেড়াবো আমরা যখন যেখানে খুশি। আচ্ছা, রেল ভাড়াটা কে দেবে শুনি? সেও কি ওই লাভ থেকে? তাছাড়া কে কতটা বেড়াবে তার হিসেব করবে কে? ধরো খুব ভালো সময় কোনো একটা কেন্দ্রে শিল্পীদের গাদাগাদি ভিড়, কে জায়গা পাবে আর কে জায়গা না পেয়ে অন্য কেন্দ্রের সন্ধানে রেলে চাপবে, এর হুকুম দেবে কে? থিও আমাদের ম্যানেজার, থিও জবাব দিক এসব প্রশ্নের। এই ধরো না কেন, সভ্য হবে কারা, নতুন সভ্য নেওয়া হবে কিনা, যা খুশি আঁকবার স্বাধীনতা থাকবে কিনা, যার যেমন খুশি মডেল আনতে পারবে কিনা, এসব এক্ষুনি ঠিক করে নিতে হবে বই কি। সভা ভঙ্গ হলো শেষ রাত্রে। থিও শুতে গেল 4টের সময়। ভিনসেন্ট, পিয়ের ট্যাঙ্গি প্রভৃতি সবচেয়ে উৎসাহীদের নির্দেশ কানে নিয়ে সে আগামী মাসের 1 তারিখে তাকে গুলিপসের চাকরিতে নোটিশ দিতে হবে। দিন যায়, উত্তেজনা বাড়ে, খবরটা ছড়িয়ে পড়ল সারা শহরে। সুপ্রতিষ্ঠিত শিল্পীরা যেমন সমালোচনায় মুখর হয়ে উঠল, তেমনি মুখর হলো তরুণ শিল্পীরা উৎসাহদীপ্ত আলোচনায়। ভিনসেন্ট দিনরাত পাগলের মতো বকতে আর খাটতে লাগলো। ব্যবস্থার আর শেষ নেই, হাজারো রকমের ব্যবস্থা। কোথা থেকে টাকা আসবে, কোথায় দোকান করা হবে, কিরকম দাম ধরা হবে এক একটা ছবির জন্য, কারা কারা সভ্য হবে, গ্রামের আস্তানা কোথায় হবে, কারা পরিচালনা করবে, ইত্যাদি ইত্যাদি। থিও অনেকটা ইচ্ছার বিরুদ্ধেও শেষ পর্যন্ত এই উত্তেজনায় গা ভাসিয়ে দিল। প্রত্যেক সন্ধ্যায় তার ফ্ল্যাটে ভিড় আর ভিড়।
খবরের কাগজের রিপোর্টার আসে খবর কুড়োতে, চিত্র সমালোচকরা আসে এই নতুন আন্দোলন নিয়ে আলোচনা করতে। সারা ফ্রান্সের যত তরুণ শিল্পী প্যারিসে আসে সভ্য হবার জন্য আবেদন জানাতে। থিও যদিও এই নব্য আন্দোলনের রাজা, ভিনসেন্ট তাহলে রাজমন্ত্রী, সেই আসল সংগঠক। অসংখ্য পরিকল্পনা, প্রচারপত্র, হিসেব, আবেদন, ইস্তাহার সে বার করতে লাগলো। সারা ইউরোপে ছড়িয়ে দিল এই নতুন কমিউনিস্ট আর্ট কলোনির খবর। এত কাজের মধ্যে একটি কাজ সে ভুলে গেল, সে কাজ ছবি আঁকা। প্রতিষ্ঠানের তহবিলে প্রায় ৩,০০০ ফ্রাঙ্ক জমা হলো। শিল্পীরা তাদের শেষ কপর্দক পর্যন্ত তুলে দিল। বুলেভার্দ ক্লিচিতে একটা শিল্প মেলা বসলো। প্রত্যেক শিল্পী সেখানে নিজের নিজের ছবি বিক্রি করতে বসলো। ইউরোপের সব জায়গা থেকে চিঠি আসতে লাগলো, কিছু কিছু অর্থ সাহায্য। প্যারিসের শিল্প রসিকরাও অনেকেই ভিক্ষার ঝুলিতে কিছু কিছু ফেলতে লাগলেন। এত সব ব্যাপারের প্রকৃত সম্পাদক বলতে ভিনসেন্ট, কোষাধ্যক্ষ বলতেও ভিনসেন্ট। থিও জোর করল ৫,০০০ ফ্রাঙ্ক সংগ্রহ হবার আগে সে নামতে রাজি নয়। রু ট্রঞ্চেতে একটা চমৎকার দোকানঘর সে ইতিমধ্যেই দেখে রেখেছে। মফস্বলে একটা বিরাট বাড়িও খুঁজে বার করেছে ভিনসেন্ট, স্বল্পতম ভাড়ায় যেটা মিলবে। সভ্য নামলোভীদের আবেদনের সঙ্গে সঙ্গে অসংখ্য ছবিও আসতে লাগলো। রু লোপেকের ঘর কখানায় হাঁটা চলার জায়গা আর রইল না। এত স্বল্প পরিসরের মধ্যেই ওই ছোট্ট ফ্ল্যাটটিতে প্রতিদিন শত শত লোকের আনাগোনা। থিওর অত সাধের আসবাবগুলো আর কিছুই রইল না। বাড়িওয়ালা এত হট্টগোল দেখে নোটিশ দিল থিওকে। দিনান্তে ভিনসেন্টের আর প্যালেটের কথা মনে পড়ে না। সময় কোথায়, মুহূর্তের বিশ্রাম নেই যে। কত চিঠি লিখতে হচ্ছে, কত লোকের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে। প্রতিটি নতুন শিল্পীর প্রাণে যে জাগিয়ে তুলতে হচ্ছে এই নবশিল্প আন্দোলনের উদ্দীপনা। চিৎকার করে করে তার গলা ভেঙে গেল, চোখে ফুটে উঠল জরাক্রান্তের দৃষ্টি। আহার নিদ্রা ঘুচল, কেবল কাজ আর কাজ। বসন্তকালের গোড়ার দিকে ৫,০০০ ফ্রাঙ্ক জমল। থিও ঠিক করলো এবার চাকরিতে ইস্তফা দেবার সময় এসেছে। দোকানটা নেওয়া সে স্থির করলো। ভিনসেন্টের গ্রামের বাড়িটার জন্য অগ্রিম ভাড়া পাঠিয়ে দিল কিছু টাকা। থিও, ভিনসেন্ট, পিয়ের ট্যাঙ্গি, গগা আর লোত্রেক, এই ৫ জন মিলে প্রাথমিক সভ্যতের তালিকা প্রণয়ন করল। ছবির পাহাড় খেটে থিও তার প্রথম প্রদর্শনীর চিত্র নির্বাচন করল। দোকানের ভেতরটা কে সাজাবে আর বাইরেটাই বা কে সাজাবে, এই নিয়ে রুশো আর আকোয়েতিনের মধ্যে যাচ্ছে তাই ঝগড়া হয়ে গেল একদিন। থিওরও ঘুম নেই বলে দুঃখও নেই। ভিনসেন্টের মতো সেও লেগেছে প্রাণপণে আহার নিদ্রা ত্যাগ করে। গরমকাল পড়তে না পড়তেই কলোনির প্রতিষ্ঠা হবে, সেই সঙ্গে প্যারিসের দোকানেরও। একদিন সারা রাত্রি পরিশ্রমের পর একান্ত ক্লান্তিতে ভিনসেন্ট ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। থিও অফিসে বার হবার সময় তাকে ডাকল না। ঘুম ভাঙল একেবারে দুপুরবেলা। পায়ে পায়ে সে তার স্টুডিওতে গেল। ইজেলের উপর কতদিন থেকে একটা ক্যানভাস লটকে রয়েছে। প্যালেটের রঙগুলো শুকনো, ধুলো পড়া। রঙের টিউবগুলো ছত্রাকার হয়ে পড়ে রয়েছে ঘরের এক কোণের মেঝেতে। শুকনো রং মাখা নোংরা তুলিগুলো এদিক ওদিক ছড়ানো। অন্তরের অন্তঃস্থল থেকে উঠল একটি নীরব প্রশ্ন। শোনো একটি কথা, বলো তো কে তুমি? শিল্পী না সাম্যবাদী সংগঠক? গাদা গাদা ক্যানভাস ছাড়া ঘরে শিল্পী নামলোভী সভ্য পদ প্রার্থীদের আঁকা সব ছবি সে কুড়িয়ে নিয়ে থিও শোবার ঘরে ফেলে রেখে এলো। রইল শুধু নিজের আঁকা ছবিগুলো। একটা একটা করে ছবিগুলো সে ইজেলে দাঁড় করিয়ে দেখতে লাগলো নিবিষ্ট মনে, সমালোচকের দৃষ্টিতে। ব্যস্ততার আর শেষ নেই, তবু একলা ঘরে নির্জন দুপুরে বয়ে যেতে লাগলো হিসাববিহীন সময়। হ্যাঁ, সত্যি সে উন্নতি করেছিল বৈকি, এগিয়ে চলেছিল নির্ভুল পথে। রং তার হালকা হয়ে আসছিল, ক্রমে যেন দিগন্তে তার নেমে আসছিল আকাশের ঔজ্জ্বল্য। অনুকরণের চিহ্নও তো নেই,
যে লোক একদা ভেবেছিল অন্য শিল্পীদের অনুকৃতির মধ্যে দিয়েই সুলভ শিক্ষাকে সম্পূর্ণ করবে, তার সৃজন শৈলীতে একান্ত ব্যক্তিগত বৈশিষ্ট্যের সুস্পষ্ট প্রকাশ। এর নবীনত্বে নিজেই সে বিস্মিত হয়ে গেল। এসব কার হাতের কাজ? তার নিজের। ইমপ্রেশনিজমের যা মৌলিক গুণ তা সে নিজের মধ্যে গ্রহণ করেছে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেনি তারই মধ্যে। তার অঙ্কন পদ্ধতি ক্রমে ক্রমে প্রকাশিত হচ্ছে বিচিত্র একটা ধরনে, একান্ত স্বকীয় বিশিষ্টতায়। একেবারে শেষের দিকে আঁকা ক্যানভাসগুলো ইজেলে রেখে প্রায় চিৎকার করে উঠল সে। প্রায় সে ধরে ফেলেছে নিজের একটা বিশিষ্ট পদ্ধতিকে। সুপ্ত প্রতিভার উন্মেষের নীরব সারা যেন চুপি চুপি প্রকাশ হয়ে চলেছে ওই ছবিগুলির মধ্যে। অনেকদিন সে কাজ করেনি, নৈবক্তিক দৃষ্টি নিয়ে এসে তাই তার কাজগুলোকে দেখতে পারছে, বুঝতে পারছে পথ সে পেয়েছে, হবে তার। আর শীতে ভালো করে নিজের চেহারাটা দেখল ভিনসেন্ট। দাড়ি ছাটা দরকার, চুল কাটা দরকার, বদলানো দরকার ময়লা পোশাক। পরনের সুটটা সে ভালো করে ইস্ত্রি করে নিল। পরল থিওর একটা ফর্সা শার্ট। পকেটে 5টা ফ্র্যাঙ্ক নিয়ে গেল নাপিতের দোকানে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো মমার্ত বুলেভার্ড, একেবারে থিওর গুলিপ গ্যালারি পর্যন্ত। থিও, আমার সঙ্গে একটু সময়ের জন্য বাইরে আসতে পারবে? কি হলো তোমার? কিছু না, টুপিটা নাও, একটু বাইরে চলো। কাছাকাছি কোথাও একটা ক্যাফে নেই যে নিরিবিলিতে কথা বলা যায়? ক্যাফের পিছন দিকে নিভৃত কোণের বেঞ্চিতে বসে থিও বললে, জানো ভিনসেন্ট, বোধহয় মাসখানেক পরে তোমার সঙ্গে এই একলা বসে কথা বলছি। জানি জানি, বোকা আমি। এই কথা বলছো কেন? থিও, একটা প্রশ্নের জবাব দাও। আমি কি শিল্পী না সাম্যবাদী সংগঠক? তার মানে? শিল্পীদের এই কলোনিটা বানাতে এত আমি খাটছি যে আমিও যে আঁকি সে কথা তো ভুলেই গেছি। আর একবার যদি বাড়িটা নেওয়া হয় তারপর তো আর রক্ষা থাকবে না। তা বটে, কথাটা সত্যি। থিও, আমার কথা শোনো। আমি শিল্পী, আমি আঁকতে চাই। গত বছর ধরে যে পরিশ্রম আমি করেছি তা অপর আঁকিয়েদের মেস ম্যানেজার হবার জন্য নয়। নিজের রং, নিজের তুলির তৃষ্ণায় বুক আমার শুকিয়ে এসেছে। ইচ্ছে হচ্ছে কালই আমি প্যারিস ছেড়ে পালাই। কিন্তু ভিনসেন্ট, এতটা এগিয়ে বলিনি তোমাকে? বোকা আমি, নিরেট বোকা। শুনবে পুরোপুরি আমার স্বীকারোক্তি? বলো। এই শহর আমার অসহ্য হয়ে উঠেছে। এখানকার অন্য সব শিল্পীদের আমার অসহ্য লাগছে। আর এক মুহূর্ত আমি সহ্য করতে পারছি না তাদের বক্তৃতা, তাদের থিওরি, তাদের ঝগড়াঝাটি, আত্মপ্রশংসা আর পরনিন্দা। উফ, হেসো না থিও, জানি আমি এদেরই দলে নাম লিখিয়েছি, কিন্তু আমার চোখ ফুটেছে। মব একটা দামি কথা বলেছিল। কেউ হয়তো ছবি আঁকে আর কেউ ছবি নিয়ে কথা বলে, কিন্তু দু কাজ একসঙ্গে কেউ পারে না। থিও, তুমি বলো, এই 7টা বছর তুমি যে আমার ভরণ পোষণ করেছো, সে কি আর্ট নিয়ে শুধু মাতব্বরি তর্ক করতে শিখবো বলে? কিন্তু এই কলোনির জন্য তুমি অনেক দামি কাজ করেছো ভিনসেন্ট। হ্যাঁ, এইবার সময় এসেছে কলোনিতে উঠে যাবার, কিন্তু এই মুহূর্তে আমার মনকে আমি বুঝতে পারছি আমি যেতে চাইনে। এই আড্ডায় থেকে আর কোনো কাজ আমি করে উঠতে পারবো না। থিও, আমার মনের কথা তোমাকে বুঝিয়ে বলতে পারবো কিনা জানি নে, কিন্তু আমি যে করে হোক বুঝতে তোমাকে হবেই। পারবে না? মনে করো আমি যখন একলা হেগে বা ব্রাবান্টে থাকতাম, সঙ্গী সাথী তো কেউ ছিল না, নিজেকে মনে হতো একটা প্রয়োজনীয় লোক। আমি যেন একলা একটা মানুষ, সারা দুনিয়ার সমস্ত শত্রুতার বিরুদ্ধে লড়াই করছি। আমি শিল্পী, একমাত্র শিল্পী। যা কিছু আঁকছি তার প্রত্যেকটির দাম আছে। একদিন না একদিন পৃথিবী আমাকে স্বীকার করতে বাধ্য হবেই, মানতেই হবে। হ্যাঁ, লোকটা অপূর্ব একটা আঁকিয়ে। আর এখন, হায় রে হায়, এখন আমি কোথায়? অগণিতের ভিড়ে তো হারিয়ে গেছি।
আমার চারিদিকে প্রতি মুহূর্তে 100 ছবি আঁকিয়ে ভিড়। সবাই যেন আমাকে বিদ্রুপ করছে। ভেবে দেখো, আমাদের কলোনিতে যোগ দেবার জন্য কত আঁকিয়ে কত গাদা গাদা ছবি পাঠিয়েছে। ওরা সবাই ভাবছে মস্ত শিল্পী হবে প্রত্যেকে। আজ আমার আর নিজস্ব কোনো সত্তা নেই, ওদেরই অন্যতম হয়ে গেছি। আমিও কি মস্ত শিল্পী হব কোনোদিন? কে জানে, আমিও তো ওদেরই একজন। ভরসা কোথায় আর আমার? এত মূর্খ যে আছে যারা অলীক স্বপ্ন দেখে দেখে ব্যর্থ জীবনের বোঝা বয়ে চলে, আগে আমি জানতাম না। প্যারিসে এসে জানলাম, তাই এত আশঙ্কা, এত আতঙ্ক। কিসের ভয় তোমার? ওদের সঙ্গে কি সম্বন্ধ তোমার? কিছুই না, তবু ভয়। একবার আত্মবিশ্বাসের ভিত নড়েছে, সেই দুর্বলতা ঘুচবে না আর কোনো দিনই, কিছুতেই। গ্রামের মধ্যে একলা যখন থাকি, ভুলে থাকি যে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার ছবি আঁকা হচ্ছে। ভাবি যে ছবিটি আমি আঁকছি শুধু সেইটিরই কথা। মনে হয় আমার শিল্প পৃথিবীর হাতে সুন্দরতম উপহার। যত খারাপই হোক না আমার কাজ, তবু গ্রামে বসে মায়া নিয়ে, মতিভ্রম নিয়েই হয়তো কাজ করে যেতে পারতাম। কিন্তু এখন বুঝতে পারছো না আমার কথা থিও? বুঝেছি বই কি ভিনসেন্ট। তাছাড়া দেখো, শহরের শিল্পী আমি নই, এখানকার কেউ আমি নই। কৃষাণ জীবন নিয়ে আমার কারবার। আমার সেই দিগন্ত জোড়া শস্যের ক্ষেতে আমি ফিরে যেতে চাই। সেখানকার মুক্ত আকাশের দুরন্ত রোদ আমার মনের সব কিছু আবর্জনা জ্বালিয়ে পুড়িয়ে কাক করে দেবে, শুধু শিল্প সাধনার একান্ত আগ্রহটি ছাড়া। আস্তে আস্তে থিও বললে, তার মানে তুমি এই প্যারিস থেকে চলে যেতে চাও? হ্যাঁ, যেতেই হবে আমাকে থিও। আর এই কলোনির কি হবে? আমি নাম কাটিয়ে দেব, তুমি এটাকে গড়ে তোলো। থিও মাথা নাড়ল। না, তুমি না থাকলে আমি নেই। কেন থিও? জানি নে, তোমার জন্যই আমি এর পেছনে খেটে চলেছিলাম, তুমি চেয়েছিলে বলে। কিছুক্ষণ চুপ করে রইল দুজনে। একটু পরে ভিনসেন্ট বললে, তুমি এখনো চাকরিতে নোটিশ দাওনি না? না, 1 তারিখে দেব ভেবেছিলাম। যে যে টাকা দিয়েছে তাদের টাকা ফিরিয়ে দিলেই চলবে। হ্যাঁ, তা চলবে। কবে তুমি যেতে চাও? দেরি করব না, প্যালেটটা আর একটু হালকা হলেই বিদায় নেব। ও, কোথায় যাব জানি নে, হয়তো দক্ষিণে, সমুদ্রের ধারে কোনো অজানা জায়গায়, যেখানে আমি আবার একলা থাকতে পারবো, সব কিছু ছেড়ে ছুড়ে আবার শুধু আঁকতে পারবো। সেখানে খুঁজে আবার ফিরে পাবো নিজেকে। ভিনসেন্ট 2 হাত বাড়িয়ে থিওর কাঁধ দুটো জড়িয়ে ধরল। থিও, বলো, তুমি আমাকে ঘেন্না করো না? তোমাকে এত দূর টেনে এনে সব নষ্ট করে দিয়ে আমি সরে পড়ছি, বলো, রাগ করবে না তো এতে আমার উপর? ম্লান করুণ হাসি হাসল থিও। ঘেন্না করব তোমাকে? রাগ করব তোমার ওপর? ভিনসেন্টের ডান হাতটিতে ছোট্ট একটু চাপ মেরে সে উঠে দাঁড়ালো। বললে, পাগল, বুঝেছি বইকি আমি, তুমিই ঠিক। চলে যাবে বইকি, নিশ্চয়ই। নাও, গেলাসটা শেষ করে নাও, আমাকে গুলিপসে আবার ফিরতে হবে। কোথায় যাব? কোথায় গেলে আবার ফিরে পাবো আমাকে? শিল্পলক্ষ্মী কেন ছুঁয়ে ছুঁয়ে দূরে সরে যায় অধরা মায়াবিনীর মতো? কবে সে ধরা পড়বে আমার রেখার বন্ধনে, রঙের ইন্দ্রজালে? ছটফট করে ভিনসেন্ট। 1 মাস কেটে গেল। 1 মাস আগে আহ্বান এসেছে, তবু সে এখনো বন্দী। থিওই কথা বললে, বুঝেছি, পেয়েও হারাচ্ছ যেন, তাই না? কি যেন পথ আগলে দাঁড়িয়ে আছে, তাই না? আমি জানি এর কারণ। জানো? জানো থিও? কি বলো তো? যা ভেবেছিলে তাই। প্যারিস। প্যারিস? হ্যাঁ, প্যারিস তোমার আঁকা শেখার স্কুল।
যতদিন এখানে থাকবে স্কুলের ছাত্র হয়েই থাকবে। আমাদের হল্যান্ডের স্কুলের কথা মনে আছে? সেখানে শুধু শিখেছিলাম কি করে কি করতে হয় আর লোকে কি কি করে, নিজেরা কিন্তু কিচ্ছু করিনি। আর একটু স্পষ্ট করে বলো থিও, নিজে যখন সত্যিকারের কিছু করবে তার আগে মাস্টারের সাহচর্য খুঁচিয়ে দিতে হবে। যতদিন ছাত্রবৃত্তি ততদিন শিক্ষা, সাধনা নয়, সৃষ্টি তো নয়। তুমি চলে গেলে কতটা ফাঁকা লাগবে আমার, সে আমিই জানি। তবু তোমাকে যেতে হবে। পৃথিবীতে তোমার নিজের একটা জায়গা তুমি পাবেই, আর সে জায়গা তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। কিন্তু যত শীঘ্র পারো এই পাঠশালার গলি তোমার না ভুললে চলবে না। জানো ভাই, কোন দেশের কথা আজকাল আমার কেবলই মনে পড়ছে? বলো। আফ্রিকা। আফ্রিকা? হ্যাঁ, সেখানকার আকাশে জ্বলন্ত সূর্য, কুয়াশা জড়ানো সেখানকার রোদ, এই জঘন্য দীর্ঘ শীত সেখানে অজানা। সেখানেই দেলাক্রোয়া তার রং খুঁজে পেয়েছিল। আমিও হয়তো সেখানেই খুঁজে পাবো আমাকে। আফ্রিকা, সে যে অনেক দূর। শোনো থিও, সূর্যকে আমি চাই, যে সূর্যের প্রচণ্ড উত্তাপ আর প্রচণ্ড শক্তি, সমস্ত সৃষ্টি, সমস্ত জীবন যে শক্তিতে নিত্য স্থাপিত। প্যারিসের এই শীত, এ আমার প্যালেটে বাসা বেঁধেছে। সারা শীতকাল ধরে আমি খালি দক্ষিণ দেশের কথা ভেবেছি। বিষুব রেখা আমাকে যেন চুম্বকের মতো টানছে। তুমি বলছো প্যারিসে আমার আত্মবিকাশের কোনো রাস্তা নেই। জ্বলন্ত সূর্যের নিচে সূর্যমুখীর মতো বিকশিত হতে চাই আমি। আমার বুকের মধ্যে শীত জমে আছে। এই শীতকে আফ্রিকার সূর্য ছাড়া কে তাড়াবে? আগুন লাগিয়ে কে দেবে আমার প্যালেটে? আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক। দাঁড়াও, ভেবে দেখি, বললে থিও। পল সেজান প্যারিস থেকে বিদায় উপলক্ষে বন্ধুদের এক পার্টি দিল। তার বাপের মারফত এইক্সের পাহাড়ে সে কিছুটা জমি কিনেছে, সেখানে স্টুডিও বানিয়ে থাকবে। ভিনসেন্টকে সে বললে, তুমিও প্যারিস ছাড়ো ভিনসেন্ট, প্রভিন্সে চলো। অবশ্য এইক্স নয়, সেটা আমার এলাকা, তবে কাছাকাছি আর কোনো জায়গা। অমন রোদ আর দুনিয়ার কোথাও পাবে না। আমি এই যে যাচ্ছি, আর কিন্তু ফিরবো না। গগা বললে, এরপরে আমার পালা। আমি আবার ট্রপিক্সে ফিরে যাব। প্রভিন্সে রোদের কথা বলছো? মার্কোয়েসাসে সূর্যকে তোমার ওই প্রভিন্সে বসে কল্পনাও করতে পারবে না। ওখানকার যারা অধিবাসী তারা যেমন আদিম, ওখানকার সূর্যও তেমনি আদিম। শিউরাত বললে, আমি তো দেখছি তোমাদের সূর্য উপাসকদের দলে যোগ দিলেই ভালো হতো। ভিনসেন্ট বললে, আমিও চলতি, আমি যাব আফ্রিকায়। লোত্রিক বললে অস্ফুট স্বরে, বটে বটে, তাহলে 2 নম্বর দেলাক্রোয়া গজাবে আর কি। গগা শুধল, ভিনসেন্ট, সত্যি? সত্যি। আজ না হোক কাল, 2 দিন পরে যাবই। সূর্যটাকে সইয়ে নেবার জন্য কদিন ওই প্রভিন্সেই কোথাও গিয়ে থাকা উচিত, তাই না? শিউরাত বললে, মার্সেই বাদ দিয়ে, ওটা মন্তিচেলির জায়গা। ভিনসেন্ট বললে, ওই তো মুশকিল। এক্স বাদ দিয়ে ওটা সেজানের, অক্টিবিসে যাবার উপায় নেই। ওটা মনের জায়গা বলে বিখ্যাত। কোথায় যায় তাহলে? দাঁড়াও, লোত্রিক বলে উঠল, আমি একটা জায়গার নাম বলতে পারি। আর্লসের কথা ভেবে দেখেছ? আর্লস পুরনো একটা রোমান জনপদ, তাই না? হ্যাঁ, ঠিক রোন নদীর ওপর। মার্সাই থেকে ঘন্টা 2 রাস্তা। আমি একবার গিয়েছিলাম। ওখানকার ল্যান্ডস্কেপের রং দেলাক্রোয়ার রংকে লজ্জা দেবে। সত্যি বলছো? সূর্যটা কেমন? সূর্য তোমাকে পাগল বানাবার মতো। আর তাছাড়া আর্লসের মেয়ে, আহা,
সারা দুনিয়ায় এমন জবর মেয়ে আর তুমি কোথাও পাবে না ভায়া। মুখ চোখে সেই প্রাচীন গ্রিক ভাস্কর্য, যেন চিকন করে পাথরে কুঁদে কাটা। এদের চেহারাটা ঠিক রোম্যানদের মতো, হাত পা বুক একেবারে খাসা জিনিস। এদিকে আবার গায়ের গন্ধ কেমন জানো, একেবারে পূর্ব দেশের। সত্যিকারের যে ভেনাস, তার দেখা আজ ওই আর্লসেই মিলবে। খুব লোভ দেখাচ্ছ যে, ভিনসেন্ট বললে। বাপু, তোমার আমার নয়, দেবতাদের লোভ লাগে। এর ওপর আবার যখন ঝড়ের দাপট খাবে, তখন তো বুঁদ হয়ে যাবে। ঝড়ের দাপট? সেটা কিরকম? আগে যাও, গেলেই টের পাবে। তাছাড়া থাকা খাওয়া কেমন, সস্তা? ওই থাকা আর খাওয়া, তাছাড়া আর কোনো খরচ নেই। অতএব এর চাইতে সস্তা আর কি বাঁচাও? আর্লস, বিড়বিড় করে ভিনসেন্ট বললে। আর্লস আর আর্লসের মেয়ে, মন্দ কি? জ্বালা ধরানো মদের মতো প্যারিস যেন উত্তেজক নেশা। আপসাতের পর আপসাত, আড্ডার পর আড্ডা, তর্কের পর তর্ক, আর কত কাজ। প্যারিসের জীবন যেন স্নায়ু বিকার। মন বলে, পালাও, চলো কোনো নিভৃত নির্জনে, যেখানে জীবনের সমস্ত আবেগকে একটি স্রোতের মধ্যে ঢেলে দিতে পারবে, যে স্রোত শিল্পধারার। প্যারিসের জীবন যেন অপরিণত ফল। চলো সূর্যের দেশে, এ ফল রসালো হয়ে উঠুক সুপক্ষ পরিপূর্ণতায়। এত দীর্ঘদিনের সাধনা, এত দুঃখ দৈন্য ব্যথিত তপশ্চর্যা, এর প্রতিদান আর দূরে নেই, ভাগ্যের সার্থক প্রসাদ আসন্ন। তবে কেন পথভ্রষ্ট হওয়া? কেন তবে লক্ষ্যহীনতার কাছে আত্মসমর্পণ? ছেড়েই যাব প্যারিস, যাব তপস্যার অরণ্যে। এখানে নিশ্চিন্ত জীবনযাত্রা, আছে নির্ভয়, আছে বন্ধুত্ব, ভালোবাসা। থিওর কাছে একান্ত নির্ভর আশ্রয় আছে। ক্ষুধার অন্ন আর ছবি আঁকার জিনিসপত্রের অভাব হবে না কখনো, কখনো ভাটা পড়বে না থিওর সহানুভূতিতে। কিন্তু প্যারিস থেকে যদি বিদায় নিই, আবার জীবনের পথ হবে বন্ধুর, আবার অভাব। দুবেলা আহার হয়তো জুটবে না, হাতে পয়সা থাকবে না রং কিনবার মতো। নোংরা হোটেলে কাফেতে যাযাবরের মতো দিন কাটবে। শুষ্ক দুটি ঠোঁট বন্ধুহীন জগতে ভাষা খুঁজে মরবে। পরদিন লোত্রেক আবার বললে, দ্বিধা করো না ভায়া, সত্যি যদি যাবে তো আর্লসেই যাও। শিল্পীর স্বর্গ ও জায়গাটা। এই প্যারিস যদি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে না রাখতো, আমিও যেতাম। সেদিন সন্ধেবেলা দু ভাই গেল ভাগনারের একটা কনসার্ট শুনতে। সকাল সকাল বাড়ি ফিরে এলো। নিরালা ঘরে মুখোমুখি বসে গল্প করলো অনেকক্ষণ। ছেলেবেলাকার কত স্মৃতি নিয়ে টুকরো টুকরো গল্প। পরদিন ভোরবেলা উঠে ভিনসেন্ট ব্রেকফাস্ট তৈরি করলো। থিও খেয়ে দিয়ে অফিস যাবার পর সে সারা বাড়িটাকে খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করলো। সযত্নে দেওয়ালে টাঙালো তার নিজের আঁকা কয়েকটা ছবি। দিনের শেষে থিও শূন্য ঘরে ফিরে এসে দেখল টেবিলের উপর একখানা চিঠি। ভাই থিও, আর্লসেই গেলাম, পৌঁছে চিঠি দেব আবার। দেওয়ালে কটি ছবি টাঙিয়ে গেলাম, যাতে আমাকে না ভুলো। মনে মনে আমার আলিঙ্গনটি নাও। ভিনসেন্ট। আর্লসের জ্বলন্ত সূর্য অমোঘ বর্ষার মতো আঘাত করল ভিনসেন্টের কপালে, ঠিক দু চোখের মাঝখানে। ধাঁধিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল তার চৈতন্য। ইস্পাত কঠিন নীল আকাশের শীর্ষে সূর্য যেন পোড়া হলুদ রঙের ঘূর্ণমান তরল পাবক কুণ্ড। চোখ অন্ধ করা তার প্রতিটি রশ্মি। প্রচণ্ড উত্তাপ আর চক্রবাল থেকে চক্রবাল জুড়ে প্রদীপ্ত আলোক বন্যার ক্ষমাহীন বিস্তার। এ যেন কোন অপরিচিত গ্রহান্তর। ভোরবেলা ভিনসেন্ট থার্ড ক্লাস কামরা থেকে স্টেশনে নামল।
স্টেশন থেকে বাজার পর্যন্ত আঁকা বাঁকা রাস্তা, একধারে তার রোন নদীর বাঁধ, অপর ধারে নোংরা নোংরা খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ। সামনে চড়াইয়ের কিনার বেয়ে আর্লস শহর, দূর থেকে ছবির মতো দেখতে, ঝাঁঝালো রৌদ্রে ঝিমোচ্ছে। কোথায় উঠবে সে নিয়ে ভিনসেন্টের কোনো ভাবনা নেই। বাজারে পৌঁছে সামনেই যে হোটেলটা চোখে পড়ল তাতে ঢুকে একখানা ঘর ভাড়া নিল। হোটেলের নাম হোটেল দ্য লাগেয়ার। ঘরে একটা পুরনো পেতলের খাট, চট ওঠা একটা জলের কুঁজো আর একটা চেয়ার। মালিক একটা রং না করা টেবিল এনে পেতে দিল। ইজেল পাতার জায়গা নেই, কিন্তু ভিনসেন্টের তাতে আপত্তি নেই। সে তো সারাদিন বাইরে বাইরেই আঁকবে। খাটের উপর সুটকেসটা ছুঁড়ে ফেলে সে শহর দেখতে বার হলো। বাজার থেকে শহরের মাঝামাঝি পৌঁছবার দুটো রাস্তা। একটা রাস্তা চওড়া, গাড়ি ঘোড়া চলে। চড়াইটার কিনার দিয়ে বৃত্তাকারে ঘুরে শহরে গিয়ে পৌঁছেছে। আরেকটা আছে আঁকা বাঁকা শর্টকাট পায়ে চলার পাথুরে পথ। দ্বিতীয় পথটাই ভিনসেন্ট বেছে নিল। চড়াইটা খুব কঠিন, পথও মাঝে মাঝে সরু, দুধারে প্রাচীন সব পাথরের ঘরবাড়ি। সেই রোমক যুগ থেকেই তারা যেন এমনি খাড়া হয়ে আছে। সূর্যের প্রখর আলোর হাত থেকে বাঁচবার জন্য দুধারে বাড়ির মাঝের গলিপথগুলো যত দূর সম্ভব সংকীর্ণ। ঝড়ের হাত এড়াবার জন্য গলিগুলো গোলক ধাঁধার মতো যতটা সম্ভব আঁকা বাঁকা। পথের ধারে ধারে নোংরা আবর্জনা, প্রতি দোরগোড়ায় শিশুর জটলা, সব জড়িয়ে কেমন একটা শুকনো বিভৎস রূপ। ভিনসেন্ট শহরের প্রধান রাস্তায় এসে পৌঁছল। তারপর শহরের পিছন দিয়ে পাথরের টিলা টপকে টপকে একেবারে পৌঁছল পাহাড়টার চূড়োয়। গভীর একটা খাদের ধারে কালো একটা পাথরের উপর পা ঝুলিয়ে বসে এবার পাইপটা ধরালো। সামনে পাহাড়ের ঢালু বেয়ে রোন নদীর তীর পর্যন্ত ছড়িয়ে আছে আর্লস শহর। বিভিন্ন রাস্তার বিচিত্র জ্যামিতিক প্যাটার্ন আর ছোট বড় বাড়ির সারি। অধিকাংশ বাড়িরই লাল মাটির ছাদ, তবে রৌদ্রে জ্বলে জ্বলে কোনোটার রং বাদামি, কোনোটার পোড়া ইটের মতো, কোনোটার আবার ধূসর অঙ্গার। রোন নদী বেগবতী। শহরের গা ঘেঁষে পাহাড়ের কিনার ঘিরে তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে নদী চলে গেছে ভূমধ্য সাগরের দিকে। বাঁকের দুধারে পাথরের বাঁধ। অপর তীরে ত্রিঙ্কোয়েতেল শহর, ঠিক যেন পটের মতো আঁকা সীমান্তের গায়ে। পিছন ফিরে দেখলে শুধু পাহাড় আর পাহাড়। সামনে দুধারে যত দূর চাও শস্য ক্ষেত আর বাগান আর দিগন্তে মেশা উদ্ভিদ তরঙ্গ। এই মাঠ, বন আর দিক চক্রবালের দিকে তাকিয়ে চোখ ব্যথা করে উঠল ভিনসেন্টের। আকাশ নীল, এমনি প্রচণ্ড নিষ্ঠুর ভরসাহারা নীল যে তাকে নীল বলেই মনে হয় না। মনে হয় ও রঙের যেন কোনো নাম নেই। শস্যক্ষেত্রের এই সবুজ যেন এতদিনের পরিচিত স্নিগ্ধ শান্ত সবুজ নয়। এ সবুজ আকাশের আলোকে সুরার মতো পান করে চিরমাতাল হয়ে রয়েছে। আকাশে সূর্যটা ঠিক যেন কমলা হলুদ বিশাল এক পিণ্ড, দগদগে লাল নিষ্ফলা পোড়া মাটি। আকাশের কোন কোণে নিঃসঙ্গ একটি মেঘের অবর্ণনীয় শুভ্রতা, অবিশ্বাস্য এইসব বর্ণবাহার। কোথায় ছিল এইসব রং? উলঙ্গ যারা নির্লজ্জতায়, আদিমতায় যারা আপোষবিহীন নিষ্ঠুর। লাল আর কমলা হলুদ, নীল আর সবুজ, সমস্ত প্রকৃতিতে ওরা যেন জুড়ে বসেছে বিজয় সেনানীর মতো। প্যালেটে ওদের কুড়িয়ে আনা কি মানুষের সাধ্য? বড় রাস্তার ধারে ভিনসেন্ট এবার ফিরে চলল। হোটেলে ফিরেই ইজেল, ক্যানভাস আর রং তুলি নিয়ে আবার বার হলো। হাঁটতে শুরু করলো রোন নদীর তীর ধরে। বাদাম গাছে ফুল ধরেছে, নাকে তার তিক্ত মধুর গন্ধ। জ্বলন্ত সূর্যরশ্মি চোখে এসে বিঁধছে। টুপিটা আনতে মনে ছিল না। তেতে পুড়ে আরো লাল হয়ে উঠল মাথার চুল।
প্যারিসের নাগরিক জীবনে সঞ্চিত যা কিছু আর্দ্রতা, যা কিছু ক্লান্তি আর হতাশা আর সহজ তৃপ্তির যা কিছু আলস্য বিলাস, সব যেন তার দেহ মন থেকে শুষে নিল সূর্যজলা আকাশের জ্বলন্ত দাহ। কিছু দূরে যাবার পর সামনে চোখে পড়ল সরু একটি পুল। ওপর দিয়ে চলেছে ছোট্ট একটা ঠেলা গাড়ি। নীল আকাশের পটে ছবির মতো যেন আঁকা। নদীর জলও নীল, দুই কিনারের হলুদ রঙের উপর গাঢ় সবুজ তৃণক্ষেত্র। একলা একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে কয়েকটি ধোপানি মেয়ে কাপড় কাচ্ছে। মাথায় তাদের নানা বিচিত্র রঙের টুপি। মাটির উপর ইজেলটা পেতে দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে ভিনসেন্ট চোখ দুটো বন্ধ করল। এমনই বর্ণান্ধতা উপলব্ধির গভীরে গিয়ে আঘাত করে। খালি চোখ মেলে তাকে ধরা যায় না। অন্তর থেকে তার খসে খসে পড়তে লাগলো অনেক আবর্জনা, অনেক জঞ্জাল। বৈজ্ঞানিক পয়েন্টিলিজম নিয়ে শিউরাতের জ্ঞানগর্ভ যুক্তি, আদিমতার সপক্ষে গগার যত বক্তৃতা, রূপের পেছনে রূপের সারথসাত নিয়ে সেজানের তর্ক আর লোত্রেকের ঘৃণাবাদের ঘোষণা। ঘুঁচল এতদিনের সব কিছু অকিঞ্চিতকর সংগ্রহ। পড়ে রইল শুধু ভিনসেন্ট ভ্যান গগ। সারাদিন পরে সন্ধ্যাভোজের সময় সে হোটেলে ফিরে এলো। সারা দিন কেটেছে বিচিত্র অনুভূতির আলোড়নে। ভুলেই গেছে ক্ষুধার কথা। ছোট্ট একটা টেবিল টেনে বসে একটা আবসার্ট অর্ডার দিল। পাশের একটি লোক দেখলো তার হাতে মুখে জামায় রং। আলাপ করলো তার সঙ্গে। বললে, আমি প্যারিসের একজন সাংবাদিক, 3 মাসের জন্য এখানে এসেছি আমার রচনার কিছু মাল মশলা সংগ্রহ করতে। ভিনসেন্ট বললে, আমি এসেছি মাত্র আজ সকালে। লেখক বললে, হ্যাঁ হ্যাঁ, দেখেই তা মনে হলো। অনেকদিন থাকবেন নাকি? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে। লোকটি বললে, ওটি করবেন না, আমার উপদেশ নিন, বেশি দিন এখানে কাটাবেন না। আর্লসের মতো এমন পাগল করা জায়গা দুনিয়ায় আর 2টি নেই। আপনার এ ধারণা হলো কেমন করে? ধারণা নয়, আমি জানি। এখানকার লোকেদের আমি গত 3 মাস ধরে দেখছি। সবাই কিছু না কিছু পাগল। ওদের চোখগুলো দেখলেই ধরতে পারবেন আপনি। অস্বাভাবিক, অর্ধ উন্মাদ দৃষ্টি। আশ্চর্য তো। সপ্তাহখানেকের মধ্যেই বুঝতে পারবেন আমার কথা সত্যি কিনা। সারা প্রভিন্সে আর্লসের মতো এমনি মার খাওয়া জায়গা 2টি নেই। মারছে সূর্য, মারছে ঝড়। রোদটা কেমন বলুন তো? যেন দাও দাও করে জ্বলছে চারিদিক। এই রোদ বুকের মধ্যেটা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে খাক করে ফেলে মাথার মধ্যেটা। তারপর ঝড় তো এখনো দেখেননি। বছরের মধ্যে 2 মাসের বেশি উন্মাদ ঝড় এখানে বয়। তখন রাস্তায় যদি বার হন, ধাক্কা দিয়ে ফেলে দেবে বাড়ির দেওয়ালে। মাঠে যদি থাকেন, ধাক্কায় ধাক্কায় শুইয়ে ফেলবে মাটির ওপর। বাতাসের দমকে সারা শরীরটা যেন ভেঙে ভেঙে পড়বে। ফাঁকা হয়ে যাবে বুকের ভিতরটা। বাইরে ঠেলে বেরিয়ে আসতে চাইবে পেটের নাড়ি ভুড়ি। অসহ্য হয়ে উঠবে প্রত্যেকটা মুহূর্ত। আমি দেখেছি সে ঝড় কেমন। সে ঝড়ে দরজা জানলা ভাঙে, গা চড়ে মানুষ পশু মাটিতে ছিটকে পড়ে গড়াগড়ি দেয়। সবে 3 মাস এখানে থেকেছি, এরই মধ্যে আমিও যেন আধ পাগলা হয়ে উঠেছি। আর নয় বাবা। তাহলে কালই আমি পালাচ্ছি। কিছু মনে করবেন না, বাড়িয়ে বলছেন না তো? এখানকার লোকজনদের যেটুকু দেখলাম সেরকম কিছু তো মনে হলো না। ওই যেটুকু দেখেছেন বলে। দেখছেন আর কতটুকু? ভেতরে ভেতরে ভয়ানক একটা ব্যাপার চলছে মশাই, শুনতে চান? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আমার টেবিলে, একটা আবসাত খান। শুনুন তাহলে, মৃগী রোগ জানেন তো? সমস্ত আর্ল শহরটা একটা মৃগী রোগে ভুগছে। নার্ভাস উত্তেজনার চরমে এসে পৌঁছেছে। সময় এলো বলে যখন দাঁতে দাঁত বিঁধে হাত পা ছুটতে শুরু করবে আর গাঁজলা গাঁজলা ফেনা বার হবে মুখ দিয়ে। কিন্তু কখন আসবে সে সময়? আসে না, কখনো আসে না, সেটাই আশ্চর্য। ভাঙনের ঠিক মুখের উপর এরা বসে থাকে।
কতবার আমার মনে হয়েছে এইবার পাগল হলো সবাই, বাঁধল খুনোখুনি, টুটি টিপে ধরল এ ওর। ঠিক সেই মুখে হঠাৎ হয়তো আকাশে একটু মেঘ দেখা দেয়, না হয় ঝড়টা একটু কমে যায়, পাগলামির ঢেউটা আর আছড়ে পড়ে না, মরে যায় কিছুদিনের মতো। যাক, মৃগী রোগের উপসর্গগুলো তাহলে শেষ পর্যন্ত ফুটে ওঠে না, কি বলুন? না 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 না, তা নয়, তবে রোগটা ঘুমিয়ে থাকে, ঝেঁকে ঝেঁকে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে। বিপদটা তাতেও কম নয়। এ সম্বন্ধে একটা জার্মান ডাক্তারি পত্রিকায় একটা রিপোর্ট পড়েছি। তাতে কি বলেছে জানেন? বলুন তো। শত শত রোগীর উপর পরীক্ষা করে দেখা গেছে যে এরকম স্নায়বিক ব্যাধি আছে যাকে কিনা ঠিক মৃগী না বললেও অর্ধমৃগী বলা যেতে পারে। রোগটা আসলে মৃগী, কিন্তু উপসর্গ কখনো মূর্ছায় গিয়ে পৌঁছয় না। স্নায়বিক উত্তেজনা বাড়ে আবার কমে, কিন্তু যখন বাড়ে আবার আগের চেয়ে বেশি বাড়ে, এমনি বেড়েই চলে, ঢেউ যেন বারে বারে এগিয়ে আসে। এমনি চলে ৩৫-৩৬ বছর বয়স পর্যন্ত। বছর ৩৬ বয়সে প্রথমে প্রচন্ড একটা ফিট দেখা যায়, তারপর বছর দুয়েকের মধ্যে আবার ২-৪ বার, তারপরে সব শেষ। হয় উন্মাদ অবস্থা, না হয় মৃত্যু। কি বলেন, ৩৬? এত অল্প বয়সে সব শেষ? এই বয়সে যে আত্মপ্রতিষ্ঠার সবে শুরু। লেখক বললে, আপনি এ হোটেলে আর কিছুদিন আছেন তো? এ বিষয়ে আমি একটা প্রবন্ধ লিখছি, প্রায় শেষ হয়ে এসেছে। প্যারিস থেকে আপনাকে পাঠিয়ে দেবো ১ কপি। আমার কি ধারণা জানেন, সারা আর্লসের নারী এমনি প্রচ্ছন্ন মৃগীর ধমকে বেড়ে বেড়ে চলেছে। একদিন আসবে যেদিন আগ্নেয়গিরি ফাটবে, সেদিন আর রক্ষে নেই। তাই জন্যই তো তাড়াতাড়ি সরে পড়ছি। আপনাকেও বলছি, খুব বেশি দিন থাকবেন না। প্রত্যেকদিন অতি প্রত্যুষে অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে বার হয়ে যায় ভিনসেন্ট। ছবি আঁকার মনের মতো জায়গার সন্ধানে নদীর কিনার ধরে হাঁটে মাইলের পর মাইল। প্রতিদিন রাত্রে সে ফিরে আসে হাতে একটি করে সম্পূর্ণ ছবি নিয়ে, তারপর কোনো রকমে খেয়ে নিয়েই ঘুমিয়ে পড়ে। সে যেন আর মানুষ নয়, অন্ধ একটা আঁকবার যন্ত্র মাত্র। রং চড়িয়ে চলেছে ক্যানভাসের পর ক্যানভাসে, কি যে আঁকছে তাই বোধহয় জানে না। সারা দেশ জুড়ে যত বাগান আছে সব এখন ফুলন্ত। ভিনসেন্ট ভাবে, সব কটা পুষ্পগুচ্ছ সে কি এঁকে শেষ করতে পারবে না? আর সে ছবি আঁকার কথা ভাবে না, শুধু অশ্রান্ত নিরবচ্ছিন্ন এঁকেই যায়। গত ৮ বছরের পরিশ্রমের ফল সে পাচ্ছে। এতদিনের সাধনা এবার ছবির পর ছবিতে বিজয় উচ্ছ্বাসে উদ্ঘাটিত হয়ে চলেছে। সকালে সে ক্যানভাসটা ইজেলে সাজায়, কোনো কোনো দিন দুপুরের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। শহরে ফিরে ১ কাপ চা গলায় ঢেলে আবার নতুন ক্যানভাস নিয়ে এসে বার হয় প্রান্তরে। এত যে আঁকছে, ছবি ভালো কি খারাপ হচ্ছে খেয়াল নেই তার। রঙের নেশায় সে মাতাল। কেউ তার সঙ্গে কথা বলে না, সেও কথা বলে না কারোর সঙ্গে। ছবি আঁকার পর যেটুকু শক্তি থাকে সেটুকু লাগে ঝড়ের সঙ্গে লড়াই করতে। সপ্তাহে অন্তত ৩টে দিন দুর্দান্ত ঝড় হয়। মাটিতে খুঁটি পুঁতে তার সঙ্গে ইজেলকে বেঁধে রাখতে হয়, তবু খাড়া রাখা যায় না। উল্টে পড়ে ইজেল, উড়ে যায় ক্যানভাস, হারিয়ে যায় রং তুলি। বাতাসে দমকার সঙ্গে সারা দিন যুদ্ধ করে সন্ধেবেলা যখন ফেরে, শরীরের অবস্থা এমন হয় কে যেন তার সর্বাঙ্গে ঠেঙিয়েছে। বহুকাল ধরে টুপি মাথায় দেওয়ার অভ্যাস নেই ভিনসেন্টের। আর্লেসের নৃশংস সূর্য ক্রমে ক্রমে মাথার চাঁদির চুলগুলো পুড়িয়ে দেয়। রাত্রিবেলা যখন হোটেলের বিছানায় এসে লুটিয়ে পড়ে, মনে হয় মাথার মধ্যে যেন একটা অগ্নিকুণ্ড জ্বলছে। জ্বলে গেছে দৃষ্টিশক্তিটাও। শস্য ক্ষেতের সবুজ আর আকাশের নীলের পার্থক্য চোখ দিয়ে সে ধরতে পারে না।
তবে ঘরে ফিরে যখন নিজের আঁকা ক্যানভাস দেখে ঠিক বুঝতে পারে ওতে প্রকৃতির নির্ভুল প্রতিচ্ছবি উজ্জ্বল ভাস্বর হয়ে ফুটেছে। একদিন সে একটি লাইলাক বাগানের ছবি আঁকল। ছবিতে লাল একটি বেড়া, গোলাপি রঙের দুটি পিচ গাছ, পিছনে জলজলে নীল আকাশ। ভারী পছন্দ হলো কাজটা। নিজের মনে বললে, এত ভালো ল্যান্ডস্কেপ আর কখনো আঁকিনি। হোটেলে ফিরে একটা চিঠি পেল। জানল যে হেগে অ্যান্টন মভ মারা গেছেন। পিচ গাছের ওই ছবিটির তলায় লিখল, মভের স্মরণে, ভিনসেন্ট আর থিও। ছবিটা পাঠিয়ে দিল হেগে মভের স্ত্রীর কাছে। পরদিন পথে বার হয়ে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল কুল গাছের একটি বাগান। গাছগুলোর শাখায় শাখায় সবে কুঁড়ি ফুটতে শুরু করেছে। আঁকতে বসল ভিনসেন্ট। একটু পরেই বৃষ্টি ঝড় উঠল। সমুদ্রের ঢেউয়ের মতো ঝড়ের দাপট বারে বারে আসে আর ফিরে ফিরে যায়। যখন বাতাস চুপ থাকে তখন সূর্যের আলোয় গাছের মাথায় মাথায় সারা পুষ্পস্তবকের রাশি জল জল করে জ্বলে। ভিনসেন্ট আঁকে আর ভাবে, এই কখন বাতাসের হুড়োহুড়ির ধাক্কায় এজেল শুদ্ধ সব কাজ ধুলোয় গড়াগড়ি যায় বুঝি। মনে পড়ে 7 ইঞ্জিনের দিনগুলির কথা, যখন সে সমুদ্রের ধারে বসে আঁকত আর সমুদ্রের শিখর রাশি ধুয়ে যেত তার ছবিকে, উড়িয়ে নিয়ে যেতে চাইতো বালুকা ঝড়। পুষ্পমঞ্জরির সাদা রং অনেক ছড়ালো এই ক্যানভাসটাতে, সঙ্গে সঙ্গে অনেক স্বর্ণ হলুদ আর নীল আকাশ রং। ছবিটা শেষ হবার পর হঠাৎ সে নিদারুণ আশ্চর্য হয়ে দেখল ছবিটার মধ্যে অজানিতভাবে নতুন একটা জিনিসকে সে স্থান দিয়েছে। সে হচ্ছে ঝড়। ঝড় মথিত করেছে সমস্ত দৃশ্যপটকে। এই ঝড়ের রূপ আশ্চর্য অভিনবত্বে ছবির মধ্যে প্রকটিত। নিজের মনে হেসে উঠল ভিনসেন্ট। লোকে ভাববে আমি যখন এটা আঁকি নিশ্চয় তখন নেশা করেছিলাম। থিওর গতকালকার চিঠির একটা লাইন মনে এলো। মিনহার স্টার্ডস্টিক প্যারিসে বেড়াতে এসেছিলেন। থিও তাকে ছবি দেখিয়ে বেড়াচ্ছিল। সিসলের একটা ছবির সামনে দাঁড়িয়ে টার্স্টিক বলেছিলেন, আমি না ভেবে পারছি না, যে আর্টিস্ট ছবিটা এঁকেছে সে নিশ্চয়ই আঁকবার সময় কিছু একটা নেশার ঘরে ছিল। ভিনসেন্ট ভাবল, স্টারস্টিক যদি আমার আর্লসে আঁকা ছবি দেখতেন তাহলে নিশ্চয়ই ভাবতেন এ একেবারে প্রচন্ড প্রলাপের অবস্থার ফল। আর্লসের লোকজন ভিনসেন্টকে অনেক দূরের করে রেখেছে। তারা দেখে লোকটা ভোরবেলা সূর্য ওঠার আগে শহর ছেড়ে দ্রুত পদক্ষেপে বার হয়ে চলে যায়। মাথায় টুপি নেই, পিঠে ভারী ইজেলের বোঝা, চোখে উত্তপ্ত উত্তেজনা। আর দেখে দিনের শেষে ফিরছে লোকটা আপন মনে বকতে বকতে আর বিচিত্র অঙ্গি ভঙ্গি করতে করতে। সারাদিনের রৌদ্রভোগের পর কোটরে ঢোকা চোখ দুটো লাল ভাঁটার মতো, মাথায় চুলবিহীন চাঁদিটা কাঁচা মাংসের মতো দগদগে লাল, বগলের তলায় ভিজে ক্যানভাস। শহরের লোক তার একটা ডাক নাম দিল। কথায় কথায় চালু হয়ে গেল নামটা সকলের মুখে মুখে, লাল চুলো পাগল বা লাল পাগল। ভিনসেন্ট ভাবে, সত্যি আমি লাল চুলো পাগল ওদের কাছে, বলে বলুক, বইই গেল। হোটেলের মালিক ভিনসেন্টের শেষ ফ্র্যাঙ্কটি পর্যন্ত তাকে ঠকিয়ে নেয়। আর্লেসে সবাই বাড়িতে খায়, হোটেলে খাওয়ার কোনো রেওয়াজ নেই। সত্যিকারের খাওয়াই জোটে না এই হোটেলে। রেস্তোরাঁগুলোতেও খাবার খুবই খারাপ, দামও তেমনি চড়া। ভিনসেন্ট হোটেলওয়ালিকে খাবারের জন্য তাগাদা না করে পারে না। সে বলে, কয়েকটা আলু রান্না করা কি খুব শক্ত মাদাম? শক্ত? একেবারে অসম্ভব। তাহলে এক মুঠো চাল? সে তো কাল হবে। অন্তত ময়দার দুটো চাপাটি। কি যে বলেন, ময়দা তো একেবারে বাড়ন্ত। খাওয়া দাওয়া সম্বন্ধে চিন্তা করা অর্থহীন হয়ে দাঁড়ালো। যা জোটে তাই কোনো রকমে গলদকরণ করা ছাড়া গতি নেই। জঠরে কান্না জমলেও অন্তর কিন্তু ভরে উঠেছে সূর্য নেশায়। খাদ্যের অভাব মেটে তামাকে আর মদে।
সারাদিন প্রচণ্ড উত্তাপে আর ঝড়ের তাণ্ডবে ইজেলের ওপর ঝুঁকে থেকে ঝিমিয়ে পড়ে স্নায়ুমণ্ডলী। তখন আবার ক্লান্ত স্নায়ুকে কষাঘাতের জন্য দরকার হয় ঝাঁঝালো সুরার। গ্রীষ্মের তেজ বাড়তে লাগলো, সমস্ত প্রকৃতি জ্বলে পুড়ে যেতে লাগলো দিনে দিনে। যেদিকে তাকাও রং শুধু ব্রোঞ্জের, ঝলসানো তামার, কোথাও বা পুরনো সোনার। হাঁপ ধরা গরমে আকাশের নীলে পর্যন্ত কেমন সবুজের আভাস লেগেছে। তামাটে রঙের উপর সূর্যের আলো পড়ে ঠিকরে যায়, রং হয়ে যায় হলুদ। এই মাথা ঝিমঝিম করা নেশা ধরানো হলুদ তার প্যালেটের প্রধান রং হয়ে ওঠে, ছড়িয়ে যায় ক্যানভাস থেকে ক্যানভাসে। হলদে রংটা অচল। রেনেসার পর থেকে ইউরোপীয় শিল্পে ওই রংটা একেবারে অপাংতেয়, কিন্তু তাতে সে ভয় পায় না। টিউবের পর টিউব হলহলে হলদে রং গড়িয়ে গড়িয়ে সোজা এসে পড়ে তার ক্যানভাসে, আটকে আটকে যায়। হলদে ছাড়া রং কই? সূর্য যে তাকে মেরেছে, সূর্যের প্রচণ্ড কিরণে উদ্ভাসিত বিদগ্ধ জ্বলন্ত তার প্রতিটি ছবি, সেই সঙ্গে প্রতিটি ছবি জুড়ে উন্মত্ত বায়ু তরঙ্গের আলোড়ন। সে জানে সার্থক একটি চিত্র সৃষ্টি দুর্লভ ভাগ্য, পরশ পাথর খুঁজে পাওয়ার মতো। সে জানে পাগলের মতো প্রতিদিন যা সে এঁকে চলেছে মূল্য তার নিতান্ত নগণ্য। তবু ছবি যে তাকে আঁকতেই হবে। ছবি যদি না আঁকে, অন্তর কন্দরে চিত্রদীপকে যদি অনির্বাণ জ্বালিয়ে না রাখে, তাহলে তো মৃত্যু। ব্যক্তিগত জীবন বলতে তার কিচ্ছু নেই। সে যেন একটা কোনো অদৃশ্য শক্তিতাড়িত অন্ধ অচেতন যন্ত্র, দিনে দিনে রঙিন ক্যানভাস বানিয়ে যাওয়া যার নিত্য নির্দিষ্ট কাজ। কিন্তু কেন? কি হবে এতে? বিক্রি হবে? পাগল, কোনো মোহ নেই তার। জানে ভিনসেন্ট তার ছবি কেউ কিনবে না। তবে কেন এত তড়া? কেন এই অপরিসীম আত্মনিগ্রহ? কি হবে হোটেলের বন্ধ ঘরের মেঝের কোণে কোণে রং বোলানো ক্যানভাসের পাহাড় জমিয়ে তুলে? সাফল্যের বাসনা আর ভিনসেন্টের নেই। কাজ করে চলেছে কাজ করতেই হবে বলে, আর কোনো স্বপ্ন নেই কাজের পিছনে। কাজ যদি না করে তাহলে পাগল হয়ে যাবে। এই জন্য স্ত্রী নেই, সংসার নেই, সন্তান নেই, গৃহ নেই, নেই সন্তাপ হরণ সামান্যতম স্নেহ স্পর্শ, সুখ নেই, স্বাস্থ্য নেই, ক্ষুৎপীড়িত নিরাশ্রয় ভিক্ষুক জীবন, ভরসা নেই, নেই ঈশ্বর বিশ্বাস। আছে শুধু উন্মত্ত একটা প্রেরণা, যা সব কিছুর চাইতে বড়, আপন সত্তার চেয়েও সৃষ্টির উদ্দাম উন্মাদনা। ভিনসেন্ট মডেল জোগাড় করবার চেষ্টা করল, কিন্তু পয়সা দিয়েও কাউকে বসানো শক্ত। আর্লসবাসীদের ধারণা লোকটা কিম্ভূত ছবি আঁকিয়ে। সে ছবি যদি কেউ দেখে, তাহলে যাদের ছবি তারা হবে ঠাট্টার পাত্র। ভিনসেন্ট জানতো সে যদি বুর্গেরুর মতো মিষ্টি মিষ্টি পোর্ট্রেট আঁকতো, তাহলে লোকে সেধে তার কাছে আসতো। মডেলের আশা সে ছেড়েই দিল, দৃশ্যপটে আঁকতে লাগলো সমানে। একদিন ভাগ্যক্রমে মাঠের মধ্যে একজোড়া মডেল তার জুটে গেল। কিশোরী একটি মেয়ে, কফি রং গায়ের, ধূসর রঙের চুল, কটা চোখ, গায়ে একটা হালকা গোলাপি রঙের প্রায় স্বচ্ছ ব্লাউজ, যার মধ্যে থেকে সুগোল শক্ত দুটি ছোট্ট ছোট্ট স্তনের আভাস সুস্পষ্ট। সরল সজীব কৃষাণ কুমারী। সঙ্গে তার মা, নোংরা নীল রঙের পোশাক পরা বিরাট মোটা এক মধ্যবয়সী স্ত্রীলোক। অল্প কিছু পয়সার বিনিময়ে তারা কয়েক ঘন্টার জন্য মডেল হতে রাজি হলো। সন্ধেবেলা যথারীতি হোটেলে ফিরে এলো ভিনসেন্ট। শরীর জোড়া ক্লান্তি, কিন্তু সেই কফি রঙের মেয়েটির কথা মাথার মধ্যে ঘুরছে। কতদিন হয়ে গেল একটি মেয়ের সঙ্গে সে কথা পর্যন্ত বলেনি, অবশ্য হোটেলওয়ালি বা পথের কোনো দোকানদারনি ছাড়া। ঘুম আসে না। নারী সঙ্গের কামনা রক্তকে চঞ্চল করে তোলে। হঠাৎ মনে পড়ে মার্গেটের কথা, তার আলিঙ্গন, তার চুম্বন, তার কম্পিত আত্মদান।
বিছানা থেকে লাফিয়ে উঠল ভিনসেন্ট। বার হলো পথে। জানে সে শহরের কয়েকটা বাড়ি আছে যেখানে ফ্র্যাঙ্ক 5 খরচ করলে কয়েক ঘন্টার জন্য মেয়ে মানুষ জোটে। সাধারণত সেগুলোর খদ্দের ভাড়াটে নিগ্রো সৈনিকদের পাল। তবু তার পা চলল সেই পথে। বিষম হট্টগোল। একজোড়া নিগ্রোকে কয়েকটা মাতাল ইতালিয়ান খুন করেছে। পুলিশ এসেছে, দৌড়চ্ছে লোকজন। ভিনসেন্টও দৌড়ল। রু রিকোলেতের 1 নম্বর বাড়িটাতে সে ঢুকে পড়ল। এ অঞ্চলের অন্যতম গণিকাগৃহ। মালিক তাকে খাতির করে হল ঘরের পাশের একটা ফাঁকা ঘরে বসালো। বললে, কিরকম চান স্যার? একটি মেয়ে দেখায়, ভারী খুবসুরত, একেবারে কচি, র্যাচেল নাম। অবশ্য তাকে যদি পছন্দ না হয় অন্য মেয়েও হাজির করব। টেবিলের ধারে হেলান দিয়ে বসে ভিনসেন্ট পাইপ ধরালো। বাইরে একটু খিলখিল হাসির শব্দ। তারপরে একটি মেয়ে নাচতে নাচতে ঘরে এসে ঢুকলো। ভিনসেন্টের সামনের চেয়ারটায় বসে মেয়েটি হাসি মুখে তার দিকে তাকালো। আমার নাম রাচেল। তোমাকে পাঠিয়েছে? বিস্ময়ে ভিনসেন্ট বললে, তুমি যে বাচ্চা খুকি। খুকি? ই বললেই হলো। জানেন আমার বয়স 16। কতদিন থেকে তুমি এখানে আছো? পুরো 1 বছর। তাই নাকি? আচ্ছা, দেখি তো তোমাকে ভালো করে। গ্যাসের হলদে আলোটা পিছন দিকে। আবছা অন্ধকারে মেয়েটির মুখ। দেওয়ালের দিকে সরে গিয়ে সে উঁচু করে মুখটি তুলল। গোলগাল সরল মুখটি, ভাষাহীন নীল চোখ, ভারী চিবুক। মাথার কালো চুলগুলি উঁচু করে বাঁধা, তাতে মুখটা আরো গোল দেখাচ্ছে। গায়ে একটা হালকা ছাপা কাপড়ের জামা, পায়ে পাতলা চটি। সুগোল বুকের বৃন্ত দুটি স্পষ্ট চোখে যেন চেয়ে আছে ভিনসেন্টের দিকে দ্বিধাহীন ইঙ্গিতে। ভিনসেন্ট বললে, তোমাকে তো বেশ দেখতে রাচেল। শিশু সুলভ খুশিতে উদ্ভাসিত হয়ে উঠল মেয়েটি শূন্য দৃষ্টি। কাছে এগিয়ে এসে ভিনসেন্টের হাত দুটি সে ধরল। ভালো লেগেছে আপনার? আমাকে যাদের ভালো লাগে সেসব লোকেদের আমারও খুব ভালো লাগে, নইলে কেমন যেন অসুবিধা হয়, তাই না? ঠিক বলেছ। আচ্ছা, আমাকে তোমার কেমন লেগেছে? খিলখিল করে হেসে উঠল রাচেল। বললে, আপনি তো মজার মানুষ গো, লাল পাগল। লাল পাগল? চমকে উঠল ভিনসেন্ট। চেনো তুমি তাহলে আমাকে? বাহ, আমি যে আপনাকে প্লেস লামার্টিনে দেখেছি। ওইখানেই তো আপনি থাকেন, তাই না? ভোরবেলা পিঠে মস্ত একটা বোঝা নিয়ে হন হন করে আপনি রোজ চলে যান। আর মাথা টুপিই বা দেন না কেন? রোদে মাথা পড়ে না? চোখ দুটো তো দেখি টকটকে লাল, ব্যথা করে না? হেসে উঠল ভিনসেন্ট মেয়েটির সোজাসুজি কথা বলার ঢঙে। বললে, তুমি ভারী মিষ্টি রাচেল। আমাকে আপনি আপনি করে বলছো কেন? আচ্ছা, আমার আসল নামটা যদি তোমাকে বলি, সেই নামে আমাকে ডাকবে? কি নাম? ভিনসেন্ট। না, লাল পাগলি ভালো, ওই নামেই ডাকবো। রাগ করো না। আর একটা কিছু মদ নাও না। দেখছো না বাড়িওয়ালা বুড়ো কেমন করে দূর থেকে তাকাচ্ছে? সদা হাসি হাসি মুখ মেয়েটির। খুশি হতে চায়, খুশি করতে চায়। দাঁতগুলো বেশ সমান সাজানো, যদিও খুব চকচকে নয়। নিচের চিবুকের ওপরে গভীর ভাঁজটি সুস্পষ্ট সুন্দর। ভিনসেন্ট আপত্তি করল না। একটা বোতল নাও, তবে খুব দামি জিনিস নিও না, বেশি টাকা নেই আমার কাছে। মদ আসতে রাচেল বললে, চলো না, আমার ঘরে গিয়ে খাবে, অনেক ভালো লাগবে সেখানে। বেশ তো চলো। পাথরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে রাচেলের ছোট্ট ঘর। সরু একটি খাট, একটি চেয়ার, নিচু একটি টেবিল, আলমারি। টেবিলের উপর আরশির দুপাশে ছেঁড়া খোড়া দুটি পুতুল। রাচেল বললে,
পুতুল দুটো বাড়ি থেকে এনেছি, ওদের নিয়ে ছোটবেলায় আমি বাড়ি বাড়ি খেলতাম। নাও ধরো দেখি দু হাতে, দেখি তোমাকে কেমন দেখায়। এই, এর নাম জ্যাকিস আর এর নাম ক্যাথরিন, খোকা আর খুকি। বোকার মতো হাসি হাসি মুখে দুই হাতে দুই পুতুল নিয়ে দাঁড়ালো ভিনসেন্ট। এই দেখে রাচেলের হাসি আর থামে না। তারপর পুতুল দুটো ভিনসেন্টের হাত থেকে নিয়ে এসে নামিয়ে রাখলো টেবিলে। তারপর এক ঝটকায় পোশাকটা খুলে ফেললো গা থেকে, বললে, বসো লাল পাগল, এবার আমরা বাড়ি বাড়ি খেলবো। তুমি হবে বাবা আর আমি মা, ঠিক না? বেটে মোটাসোটা মেয়েটির দেহ, শক্ত বাঁধুনি, পৃথু জঙ্ঘা, দৃঢ় দুটি স্তনের সূক্ষ্মাগ্র বৃন্তদয়, সুগোল স্ফীত উদর, নিম্নদরটি গভীর। ভিনসেন্ট খাটে বসে বললে, রাচেল, তুমি যেমন আমাকে লাল পাগল বলে ডাকছ, আমিও তেমনি তোমার একটা ডাক নাম দেব। হাততালি দিয়ে উঠল রাচেল। ভিনসেন্টের কোলে বসে পড়ে বললে, কি মজা, কি নাম, কি নাম দেবে আমায়? পায়রা একটি তুমি, আমি তোমাকে ডাকবো পায়রামণি বলে। ঠোঁট ফুললো রাচেল। ছাই নাম, পচা নাম, আমি বুঝি পায়রা? ভিনসেন্ট রাচেলের ফুলো ফুলো গোলগাল পেটটির উপর হাত বুলিয়ে দিল, বললে, হ্যাঁ ঠিক তোমাকে পায়রার মতো দেখতে, যে পায়রার মতো নরম নরম চোখ আর তুলতুলে ফুলো পেটটি। আচ্ছা বেশ, তা পায়রা হওয়া ভালো না খারাপ? খুব ভালো, পায়রারা খুব সুন্দর, সবাই তাদের ভালোবাসে, আর তুমিও তো তাই। রাচেল ভিনসেন্টের গায়ে এলিয়ে পড়ে তার কানের কাছে চুমু খেয়ে কোল থেকে লাফিয়ে উঠল। মদ খাবার জন্য দুটো বড় গ্লাস নিয়ে এলো সে। লাল টকটকে মদের গেলাসে চুমুক দিতে দিতে সে বললে, লাল পাগল, তোমার কান দুটো কি ছোট ছোট, ভারী মজার দেখতে। শেষ পর্যন্ত আমার কান দুটো তোমার পছন্দ হলো নাকি? হ্যাঁ, ভারী নরম, ঠিক যেন কুকুর ছানার কান। কেবল খেলা করতে ইচ্ছে করে ও দুটো নিয়ে। বটে, তাহলে আমার কান দুটো একদিন তোমাকে দিয়েই দেব। আবার হাসিতে ফেটে পড়ল রাচেল। মুখের কাছে ধরা গ্লাসটা থেকে কয়েক ফোঁটা লাল মদ তার বাঁ বুকের উপর চলকিয়ে পড়ল। তারপর শিরনে একটি রক্তিম রেখায় দু বুকের উপত্যকা দিয়ে গড়িয়ে স্ফীত উদরটি পার হয়ে হারিয়ে গেল ত্রিভুজের অন্ধকারে। তুমি খুব ভালো লাল পাগল, সবাই বলে তোমার মাথা খারাপ, ওরা কেউ তোমাকে জানে না। আচ্ছা তুমি বলো তো, সত্যি তুমি পাগল? হেসে বললে ভিনসেন্ট, তা হবে, তবে কিনা একটু একটু। আবদারের সুরে রাচেল বললে, আচ্ছা লাল পাগল, তুমি আমার ভালোবাসার মানুষ হবে, রোজ রাত্রিরে আসবে আমার কাছে? রোজ পারবো না রাচেল। কেন পারবে না? অনেক কারণে, তার মধ্যে একটা ধরো এই যে রোজ আসবার মতো টাকা আমার নেই। ভিনসেন্টের ডান কানটা ধরে আদর করতে করতে রাচেল উত্তর দিল, ভারী তো মোটে 5টা ফ্র্যাঙ্ক। না থাক, তার বদলে তোমার একটা কান আমাকে দিয়ে দেবে বলো, আমি তাহলে রোজ তোমার কান নিয়ে খেলা করতে পারবো। বেশ, কিন্তু পরে যদি 5টা ফ্র্যাঙ্ক শোধ দিই, কানটা আমাকে ফেরত দেবে তো? ও লাল পাগল, কি মজার মানুষ তুমি। কত লোক এখানে আসে, তোমার মতো লোক বেশি করে আসে না কেন? কেন পায়রামণি, তোমার কি এখানে ভালো লাগে না? না, তা লাগবে না কেন, তবে ওইসব কালো নিগ্রগুলো, ওদের কি কেউ সইতে পারে নাকি? মদের গ্লাসটা নামিয়ে রাচেল দু হাতে শক্ত করে ভিনসেন্টের গলা জড়িয়ে ধরল। তারপর শক্ত বুক চেপে ধরল ভিনসেন্টের বুকে। গোল পেটটি একটু একটু করে ঘষতে লাগলো তার শরীরে। ভিনসেন্টের মুখে মুখটি ডুবে গেল তার।
নিম্নাষ্ঠটি তার কাঁপতে লাগলো ভিনসেন্টের ক্ষুধার্ত চুম্বনে। বলো লাল পাগল, কথা দাও, আবার তুমি আসবে, ভুলে যাবে না আমাকে? আসবো, আসবো পায়রামণি। তাহলে আর দেরি নয়, এসো, এবার আমরা বাড়ি বাড়ি খেলা শুরু করি, কেমন লাল পাগল? আধ ঘন্টাটাক পরে ভিনসেন্ট নিষ্ক্রান্ত হলো বাড়িটা থেকে। সারা বুক জোড়া জ্বালা ধরা তৃষ্ণা, সেই তৃষ্ণা মিটল আকণ্ঠ ঠান্ডা জল পান করে। ভিনসেন্ট দেখল শুকনো রঙকে যত মসৃণভাবে গুঁড়ো করা যায়, তেলের সঙ্গে সেই রং জমে তত ভালো। তেলটা তো রং নয়, রঙের বাহক মাত্র। প্যারিসের গুঁড়ো রং চমৎকার, ঘন্টার পর ঘন্টা ধরে রংওয়ালা গুড়িয়ে গুড়িয়ে পাউডার বানায় রঙের। ক্যানভাসের ওপরটা মসৃণ চেহারার নাই বা হলো, ভিনসেন্টের এমন কিছু তাতে যায় আসে না। থিওর নির্দেশ মতো পিয়ার ট্যাঙ্গি তার কাছে মোটামুটি কয়েক প্রকার রঙের ডেলা পাঠিয়েছে। ভিনসেন্ট নিজেই তার হোটেলের ঘরে বসে গুড়িয়ে নিতে লাগলো। ব্যবহার করতে শুরু করলো নিজের হাতে তৈরি করা টাটকা রং। খরচও অনেক কম পড়তে লাগলো এতে। এরপর তার অসুবিধা হতে লাগলো ক্যানভাস নিয়ে। সাধারণত ক্যানভাসের উপর পাতলা করে প্লাস্টারের কোটিং লাগানো থাকে রংকে শুষে নেবার জন্য, কিন্তু যে মোটা রং সে চড়ায় তার ছবিতে, প্লাস্টারের অত পাতলা কোট তা টেনে উঠতে পারে না। থিওকে বলে সে কাঁচা ক্যানভাসের থান আনাতে শুরু করলো। থান থেকে ক্যানভাস কেটে নিয়ে নিয়ে রাত্রে বসে নিজেই তাতে প্লাস্টার দিতে লাগলো। রাত্রে প্লাস্টার শুকোবার পর পরদিন সেই ক্যানভাসে ছবি আঁকতে কোনো অসুবিধে নেই। ছবির ফ্রেম সম্বন্ধে চিন্তা জর্জেস শিওরাতি প্রথম তার মাথায় ঢোকায় প্যারিসে থাকতে। আর্লাস থেকে প্রথম প্রথম যখন থিওর কাছে ছবি পাঠাতে ভিনসেন্ট শুরু করলো, তখন সে প্রতীকী ছবি কিরকম কাঠের কোন রঙের ফ্রেম বাধাই করতে হবে তারও নির্দেশ দিতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছবির ফ্রেম নিজের চোখে না দেখে, নিজের হাতে না তৈরি করে তার আর তৃপ্তি হয় না। দোকান থেকে লম্বা লম্বা চেরা কাঠ সে কিনে আনতে লাগলো। সাইজ মতো সেই কাঠ কেটে নিয়ে প্রত্যেক ছবির ফ্রেম নিজেই সে বানাতে লাগলো। প্রতিটি ফ্রেম রং করতে লাগলো ছবির সঙ্গে মানিয়ে। নিজের রং নিজেই সে বানায়, ক্যানভাসেও নিজেই সে প্লাস্টার করে, নিজের ছবির ফ্রেম তৈরি করে রং করে নিজের হাতে। মনে মনে বলে, এবার নিজের ছবিগুলো নিজেই যদি কিনতে পারতাম তাহলে আর কারো মুখের দিকে তাকাতে হতো না। আবার ঝড়ের দিন এলো। প্রকৃতি জোড়া উত্তাল তাণ্ডব। মেঘ চিহ্নবিহীন আকাশে খরকরোজ্জ্বল সূর্য, এদিকে দুরন্ত বাতাসে তুহিন শীতল ঝাপট। ঘরে বসে বসে ভিনসেন্ট সযত্নে একটি স্টিল লাইফ আঁকল। নীল এনামেলের একটি কফি পট, নীল আর সোনালি রঙের পেয়ালা, নীল আর সাদা চৌখুপি কাটা দুধের পাত্র, লাল সবুজ আর ব্রাউন রঙের নকশা কাটা একটি জগ, 3টি পাতিলেবু আর 2টি কমলা। ঝড়ের দিন ফুরোবার পর ভিনসেন্ট আবার হলো বারমুখী। আঁকল রোন নদীর ওপরে লোহার পুলটাকে কেন্দ্র করে একটি বহির্দৃশ্য। আবসার্ট রঙের আকাশ আর নদীর মুখ, গভীর কালচে নীল রঙের লোহার পুলটা, কোথাও সুস্পষ্ট কমলা রং, আবার গভীর সবুজের ছাপ। পুলের উপর রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ানো ধূসর কয়েকটি মনুষ্য মূর্তি। সমস্ত দৃশ্যপট জুড়ে কেমন একটা হৃদয় বিদারক হতাশার ভাব জড়ানো। যেমন দেখেছি ঠিক তেমনি আঁকতে হবে, এই কথা ভিনসেন্ট বিশ্বাস করেন না। ইচ্ছে মতো রঙের ব্যবহার সে করে বলিষ্ঠতর অভিব্যক্তির প্রেরণায়। প্যারিসে তাকে পিসারও এই কথাটাই বলেছিল, রং শুধু প্রকৃতির প্রতিফলন নয়, রং অতিরঞ্জন করে আত্মপ্রকাশের প্রয়োজনে। মোপাসার রচনাতেও এই কথাটি এক জায়গায় সে পেয়েছে। অতিশয়োক্তির অধিকার শিল্পীর আছে, কেননা শিল্পী জগতের বাস্তবতাকে যথাযথভাবে প্রকাশ করেই ক্ষান্ত থাকতে পারে না।
সুন্দরতর জগতের সন্ধান সে দেয়, আনে করুণতর আশ্বাসের ইশারা। একদিন সে রৌদ্রজ্বলা শস্যক্ষেত্রে বসে সারাদিন খুব খাটল। ছবি আঁকল সে লাঙল চষা মাঠের, ওলট পালট মাটির গাঢ় বেগুনি রঙের চাঙরের পর চাঙর, নীল আর সাদা পোশাক পরা একজন কৃষাণ, চক্রবালের কাছাকাছি পাকা শস্যের আভাস, মাথার উপর হলদে রঙের আকাশ আর হলদে রঙের সূর্য। ভিনসেন্ট জানে প্যারিসের সমালোচকদের মতে বড় তাড়াহুড়ো করে সে আঁকে। বই গেল তাতে। প্রকৃতির অমোঘ আকর্ষণ যদি তাকে তাড়না করে নিয়েই চলে, কেন অনুভূতির উৎসদ্বার সে রুদ্ধ করে রাখবে? এমনি কত প্রহর যায় যখন সে আঁকে উন্মত্তের মতো, মনেই থাকে না যে সে আঁকছে, খেয়াল থাকে না কোন রঙের পর কোন রং সে চড়াচ্ছে, রেখার পর রেখার সামঞ্জস্য আসছে কেমন করে, কোন মন্ত্র বলে সম্পূর্ণ হচ্ছে ছবির পর ছবি। আবার কত নিষ্ফলা দিন হয়তো জীবনে আসবে যখন কোনো ভাবকে আঁকড়ে ধরতে পারবে না মন, কোনো প্রেরণা জাগবে না হৃদয়ে, দিনের পর দিন কাটবে কর্মহীন অচরিতার্থতায়। দেরি করবার, আস্তে আস্তে কাজ করবার সময় তাহলে তার এখন কোথায়? ছবিটা শেষ করে দিনের শেষে পিঠে ইজেল বেঁধে সে যাত্রা শুরু করলো শহরের দিকে। পথে সামনে আস্তে আস্তে হাঁটছিল একটি লোক আর একটি ছেলে। শীঘ্রই সে তাদের ধরে ফেলল। কাছে আসতে দেখল লোকটি ডাক পিয়ন রুলিন। কাফেতে অনেকবার সে রুলিনকে দেখেছে, তবে আলাপ হয়নি কোনোদিন। কাছাকাছি এসে ভিনসেন্ট ডাকল, নমস্কার মসিয়ে রুলিন। কে? ও, শিল্পী বুঝি? ও নমস্কার, বিকেলে ছেলেকে নিয়ে একটু বেড়াতে বার হয়েছি। সুন্দর দিনটা, তাই না? সত্যি, এই ঝড়টা যখন বন্ধ হয় তখনই দিন ভালো হয়। ছবিটা আজই আঁকলেন নাকি? আমি অশিক্ষিত লোক মসিয়ে, আর্টের কিছুই জানি নে, তবু কি আঁকলেন দয়া করে একটু দেখাবেন? নিশ্চয়ই, এ তো আনন্দের কথা। ছেলেটি এগিয়ে চলল। রুলিন নিবিষ্ট মনে ছবিটা দেখতে লাগলো। ভিনসেন্ট এই অবসরে ভালো করে লক্ষ্য করল রুলিনকে। গায়ে তার নীল রঙের ইউনিফর্ম, মাথায় নীল টুপি, শান্ত কৌতূহলী চোখ দুটি রুলিনের, বুক পর্যন্ত নেমে আসা ঢেউ খেলানো দাড়ি, সারা মুখে কেমন একটা সহৃদয় করুণ ভাব। ভিনসেন্টের মনে পড়ল পিয়ের ট্যাঙ্গিকে। রুলিন আবার বললে, আমি একেবারে মুখ্য মানুষ মসিয়ে, আবল তাবল যদি কিছু বলে ফেলি কিছু মনে করবেন না। আপনার ছবির এই শস্য ক্ষেত আশ্চর্য জীবন্ত, কিন্তু ওই ক্ষেত যেখানে বসে আপনি ছবি আঁকছিলেন ওই সত্যিকারের ক্ষেতের মতোই জীবন্ত। ছবিটা ভালো লাগলো তাহলে আপনার? তা বলতে পারবো না, ভালো লাগলো কিনা বলা শক্ত। তবে একটা কথা বলবো, ছবিটা যেন একেবারে এইখানে, এই বুকের মধ্যে এসে নাড়া দিল। মজুরের প্রাচীন মাঠটার কাছে এসে তারা একটু থামল। শেষ সূর্যের রক্তিম ছটা মাঠের চূড়াটা রাঙিয়ে দিয়েছে। আশেপাশে টিলার মাথায় মাথায় পাইন শাখার সবুজে সূর্যাস্তের সোনালি মাখামাখি। দূরের বৃক্ষশ্রেণী নীলাভ ঘন সবুজ। পশ্চিম আকাশ যেমনই বর্ণাঢ্য, পূর্ব আকাশে তেমনি নীলাভ ধূসরতা। ওই নীল যেন নেমেছে সাদা বালি আর সাদা পাথরের বুকে। রুলিন চারিদিকে তাকিয়ে বললে, এও জীবন্ত, তাই না মসিয়ে? হ্যাঁ, আর আমাদের জীবন যখন ফুরিয়ে যাবে তখনও এমনি জীবন্তই থাকবে। দুজনে পাশাপাশি আস্তে আস্তে গল্প করতে করতে এগোলো। সরল রুলিনের মন, কথাবার্তায় সারল্য আর গভীরতার সমন্বয়। সংসারে তার স্ত্রী আর 4টি ছেলে মেয়ে। আয় মোটে মাসিক 135 ফ্র্যাঙ্ক। প্রতি বৎসরে যৎসামান্য করে বেড়ে বেড়ে এতদিনে এই বেতনে এসে পৌঁছেছে। আমার যখন বয়স কম ছিল মসিয়ে, ভগবানের কথা খুব ভাবতাম।
বয়স বাড়বার সঙ্গে সঙ্গে ভাবনাটা কমে এসেছে, তাই বলে অবিশ্বাসী আমি নই। আপনার আঁকা ওই শস্য ক্ষেত আর মৌমাজুরের ওই সূর্যাস্ত, ওর মধ্যে তিনি বিরাজ করছেন। কিন্তু যখন মানুষের কথা ভাবি, মানুষের হাতে গড়াই পৃথিবীর কথা ভাবি। ভিনসেন্ট তাকে থামিয়ে দিয়ে বললে, আমি বুঝি রুলিন, কিন্তু মানুষের গড়া সভ্যতা দিয়ে ভগবানকে বিচার করা চলে না। এ যেন একটা ছবি যেটা ঠিক মতো আঁকা হয়নি, কিন্তু যিনি চিত্রকর তাকে যদি ভালোবাসি, তাহলে তারই একটা ছবি খারাপ হলেই বাকি। নিন্দে করব না, বিশ্বাস হারাবো না। হ্যাঁ, তবে মনে মনে কামনা করব বই কি, ভালো হোক, আর একটু ভালো হোক। যা বলেছেন, বেশি চাইনে, একটুখানি ভালো হোক, তাই অনেক। ভিনসেন্ট বললে, একটি ছবি দেখে শিল্পীকে বিচার করলে চলবে না, তার অন্য ছবিগুলোও তো দেখতে হবে। পৃথিবীটা ঈশ্বরের একটা তাড়াতাড়ি খারাপ করে আঁকা ছবি, শিল্পীর বদমেজাজে সৃষ্টি। আঁকা বাঁকা গ্রাম্য পথে সন্ধ্যা নেমেছে। কালচে নীল আকাশের ঘন আস্তরণের ফাঁকে ফাঁকে উঁকি মারছে কয়েকটি উজ্জ্বল তারা। রুলিনের সরল চোখ দুটি ভিনসেন্টের মুখে গভীর একটি প্রশ্নের উত্তর খুঁজল। শুধল, আপনি বিশ্বাস করেন মসিয়ে, এই ইহজগতের পরেও জগৎ আছে? জানি নে রুলিন, ছবি আঁকাকে কাজ বলে নেবার পর থেকে ওসব চিন্তা আমি ছেড়ে দিয়েছি। তবে এটা ঠিক যে এই জীবনটা বড় অসম্পূর্ণ বলে মনে হয়। জীবন আর মৃত্যুর কথা ভাবলে মনে হয় যেন এই আছি আর এই নেই, কিছুই করা হয়ে উঠল না। আপনারা শিল্পী কিনা, কত কথায় যে আপনাদের মাথায় আসে। ভিনসেন্ট এবার বললে, রুলিন, একটা উপকার আমার করবে? তোমার একটা পোর্ট্রেট আঁকবো, আঁকতে দেবে? কি যে বলেন আপনি, এ তো আমার মস্ত সৌভাগ্য। কিন্তু আমাকে যে বড় কুৎসিত দেখতে মসিয়ে, আমার ছবি আঁকবেন কেন? কে বললে কুৎসিত? ঈশ্বর যদি সত্যি থাকেন, নিশ্চয়ই তার তোমার মতো চোখ আর তোমার মতো দাড়ি। ঠাট্টা করছেন মসিয়ে? ঠাট্টা নয়, সত্যি বলছি। তোমার একটা ছবি আমি আঁকতে চাই। কাল রাতে তাহলে আপনি আমাদের সঙ্গে খাবেন? খুব সামান্য আমাদের খাওয়া দাওয়া, গরিব তো, তবে যদি আসেন বড় খুশি হব। মাদাম রুলিন ভারী মিষ্টি স্বভাবের মহিলা। তাকে দেখে মাদাম ডেনিসের কথা ভিনসেন্টের মনে পড়ল। টেবিলের উপর লাল সাদা চেক কাপড়ের টেবিল ঢাকা, আলু সিদ্ধ তরকারি, ঘরে সেকা রুটি আর টক মদ 1 বোতল। খাওয়া শেষ হবার পর ভিনসেন্ট রুলিনের সঙ্গে কথা বলতে বলতে মাদাম রুলিনের একটা স্কেচ করতে লাগলো। রুলিন বললে, বিপ্লবের সময় আমি মসিয়ে রিপাবলিকান ছিলাম, কিন্তু এখন দেখছি লাভ আমাদের কিছুই হয়নি। শাসন আমাদের যারা করবে তারা রাজাই হোক আর মন্ত্রী হোক, গরিবের উপর শোষণ তাতে কমবে না। আমি ভেবেছিলাম রিপাবলিক হলে সত্যিই বুঝি সবাই সমান হবে, সমান হবে সকলে সুখ সুবিধে। তা হবার নয় রুলিন, দেখছি তো, কিন্তু মনের প্রশ্নটা তাতে যায়নি। সারা জীবন ধরে একটা কথা ভাবলাম, এ কেমন ধারা কাণ্ড, একজন শুকিয়ে মরবে আর একজনের সচ্ছলতার শেষ থাকবে না। একজন রক্ত জল করবে খেটে খেটে, আর একজন নিশ্চিন্তে আলস্যে দিন কাটাবার সুযোগ পাবে। এ কেমন করে সম্ভব? লেখাপড়া বিশেষ জানি নে, সেজন্যই বুঝতে পারিনি হয়তো। খুব পণ্ডিত হলে বোধহয় বুঝতে পারতাম, তাই না মসিয়ে? চট করে ভিনসেন্ট তাকালো রুলিনের চোখের দিকে। না, কোনো ব্যঙ্গের আভাস নেই, তেমনি স্বচ্ছ সরল দৃষ্টি। ভিনসেন্ট বললে, এর নাম সামাজিক অবিচার রুলিন। পৃথিবীর বড় বড় পণ্ডিত
নানান যুক্তি দিয়ে এই অবিচারকেই সুবিচার বলে প্রমাণ করেছেন। কিন্তু আমিও তোমারই মতন অজ্ঞ অশিক্ষিত রুলিন, তাই সেসব যুক্তি বুঝতেও পারিনে, মানতেও পারিনে। শেষ হল জীবন পিয়াসা উপন্যাসের 10ম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।